দেখ দেখ দেখ, ওই যে ওই চোর যাচ্ছে। মানুষ এখানে আসে লেখাপড়া করার জন্য, আর এরা আসে চুরি করার জন্য। এদের মতো কিছু স্টুডেন্টের জন্য আমাদের মতো ভালো ভালো স্টুডেন্টদেরও নাম খারাপ হয়। ঠিক বলেছিস বন্ধু, একেবারে একটা ঠিক কথা বলেছিস। এদের যদি এতই টাকা পয়সার দরকার পড়ে বা চুরির নেশা থাকে, তাহলে ভার্সিটিতে আসে কেন? ভার্সিটির বাইরে কি চুরি করতে পারে না? তারপরও দেখ, চুরি করে কি সুন্দর বুক ফুলিয়ে হাইটে বেড়াচ্ছে, কোনো লজ্জা নেই। আরে ভাই, এদের আবার কিসের লজ্জা? লজ্জা থাকলে আর কি কেউ চুরি করতে আসে? এতক্ষণ মিলে ভার্সিটির দুইটা স্টুডেন্ট অন্তরকে নিয়ে এসব কথাগুলো বলছিল। সবগুলো কথা অন্তর একটু দূরে দাঁড়িয়ে থেকে শুনেছে। 3 দিন আগে ভার্সিটিতে লাইব্রেরি থেকে একটা ল্যাপটপ হারিয়েছে। তখন ভার্সিটিতে লাইব্রেরিতে অন্তর ছাড়া আর কেউ ছিল না, সেজন্য সবাই ভেবে নিয়েছে অন্তর ল্যাপটপটা নিয়েছে। তাই আজকে প্রিন্সিপাল স্যারের কাছে অন্তরকে নিয়ে হাজির করাবে ওই ল্যাপটপ ফিরিয়ে দেওয়ার জন্য। ওদের সবগুলো কথা শুনে অন্তর না শোনার মতো করে সেই জায়গা ত্যাগ করে। অন্তর এবারে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। এই ভার্সিটিতে অন্তরের শেষ বছর চলছে। এই সময়টাতে এসেই অন্তরকে এমন একটা খারাপ পরিস্থিতিতে পড়তে হবে। অন্তর এগুলো ভাবতে ভাবতেই চলে যায় তার ক্লাসরুমে যাওয়ার পর তার বন্ধু রাফি আসে। রাফি এসে অন্তরের কাঁধে হাত রেখে বলতে লাগলো, দোস্ত, আমি বিশ্বাস করি তুই এই কাজ করিসনি। আর যদি তুই করেও থাকিস, তারপরও আমি বিশ্বাস করব না। আমি শিওর কেউ না কেউ তোকে এই চোরের মামলাতে ফাঁসাচ্ছে। আরে এসব কি বলিস? আমার কোনো শত্রু নেই এই ভার্সিটিতে, সেটা তুইও খুব ভালো করে জানিস। আর ফাইনাল ইয়ারে শেষ বছর চলে যাব, আমাকে কে এইসব মামলাতে ফাঁসাবে? দোস্ত, তুই না খুব সরল সোজা, সেই জন্য তোকে মানুষ বোকা বানিয়ে চলে গেলেও তুই বুঝতে পারিস না। তুইও জানিস তুই ল্যাপটপ নিস না, আমিও জানি তুই ল্যাপটপ নিসনি। তারপরও কি তোর মনে হয় ল্যাপটপটা এখান থেকে কোথায় চলে যাবে? তুইও মানুষ, আমিও মানুষ, সবাই মানে যে ল্যাপটপটা পানি, এটা চলতে পারে না। তাহলে এইখান থেকে ল্যাপটপটা নিল কে সেটা বল। কেউ না কেউ তো এখানে থেকে ল্যাপটপটা সরিয়েছে, তাই না? কারোর হাত ছাড়া ল্যাপটপটা এখান থেকে যায়নি। রাফি, ল্যাপটপটা আমি নেইনি, সেটা আমি জানি, তুইও জানিস। আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস, তোর বিশ্বাস করা ভুল না। তুই ঠিক জায়গাতেই বিশ্বাস করেছিস। আমি সত্যি ল্যাপটপটা নেই না এখান থেকে, কিন্তু কে নিয়েছে সেটাও আমি আন্দাজ করতে পারতেছি না। কারণ এই ভার্সিটিতে আসার পর আমার এমন কোনো শত্রু হয়নি যেখানে আমার সাথে এমন গেম খেলতে পারে। দোস্ত, আমি জানি তুই সব সময় চুপচাপ থাকিস, কারোর সাথে কথা বলতে পছন্দ করিস না। তুই একটু মনে করে দেখ তো, এমন কারোর সাথে তোর কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে যার জন্য সে এমন করতে পারে? মনে কর একটু, এই বছর এমন কোনো কিছু হয়েছে বা এমন কারোর সাথে ঝামেলা হয়েছে? আমার সাথে কারোর ঝামেলা হলে সেটা তুই কি জানতি না? সবার আগে অবশ্যই তুই জানতি, বা তোকে আমি জানাতাম। সব সময় তো তুই আমার সাথেই থাকিস, তাই না? তাহলে কারোর সাথে ঝামেলা হলে অবশ্যই তোর জানার কথা। তোর কাছ থেকে এ পর্যন্ত কোনো কথা লুকিয়েছি আমি, আর ভবিষ্যতেও লুকাবো না। হ্যাঁ, আমি জানি তুই আমার কাছ থেকে কোনো কথা লুকাবি না, আমি বিশ্বাস করি। আমি তো খেয়ালই করিনি, সব সময় তো আমি তোর সাথে থাকি। কারোর সাথে ঝামেলা হলে সেটা তো আমার নিজের জানারই কথা। আমিও নাকি পাগলের মতো প্রশ্ন করে যাচ্ছি? আচ্ছা, এখন এসব বাদ দে। রাফি কথাটা বলতে শেষ করেছে, আরিফ নামের একটা ছেলে এসে অন্তরকে ডেকে বলল, অন্তর ভাই, তোমাকে স্যার ডেকেছে। প্রিন্সিপাল স্যার বলেছে ওনার রুমে যেতে। তোমার সাথে নাকি ওনার কি জরুরি কথা আছে, সেজন্য বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে কি দেখা করতে। রাফি কিছু বলতে যাবে, তার আগে অন্তর রাফিকে থামিয়ে দিয়ে তারপর বলে উঠল, ঠিক আছে আরিফ, তুমি যাও, তুমি গিয়ে বলো স্যারকে আমি আসতেছি। আর হ্যাঁ, বলবে এখনই আসতেছি, দেরি হবে না। ঠিক আছে ভাই, আমি গিয়ে স্যারকে বলতেছি আপনি এখনই যাচ্ছেন, দেরি করবেন না দয়া করে। আসলে স্যার বলেছিল আপনাকে আমার সাথে করে নিয়ে যেতে, কিন্তু আপনি যেহেতু পরে যেতে চাচ্ছেন, তাহলে আমার আর কিছু করার নেই এখানে। এটা বলে আরিফ সেখান থেকে চলে যায়। তারপর অন্তর রাফিকে বলে উঠল, রাফি, তুই এত কথা বলিস কেন? তোকে আমি বলেছি এত কথা বলতে? তুই থাক, আমি এখান থেকে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসি। আমিও যাব তোর সাথে, আমি চুপচাপ বসে থাকবো না। ওইখানে ছাড়, তোকে কি না কি বলবে।
আরো কয়েকজন নাকি দেখেছে যে তুই নাকি ল্যাপটপ নিয়েছিস। এই শালাদের তো আমি জ্যান্ত পুঁতে ফেলবো। না দেখে মিথ্যে সাক্ষী কেন দিচ্ছে? স্যারের চোখে ভালো হওয়ার জন্য? রাফি, তুই কিন্তু এখন বেশি খুশি করতেছিস। আমার হাতে কিন্তু মার খাবে এখন। তোকে আমি বলেছি না আমি ওই দিকে হ্যান্ডেল করে নিতে পারবো? তারপর আবার বাড়াবাড়ি করতেছিস কেন? স্যার যেটা বলার বলুক, আমি সব কিছু হ্যান্ডেল করে আসতে পারবো। এখানে তোকে যেতে হবে না। আর কারা দেখেছে না দেখেছে সেটা আমার জানার কথা না। হয়তো দেখেছে, বাট ওদের চুরির মধ্যে আর আমার মধ্যে হয়তো গুলিয়ে ফেলছে, সেজন্য আমার নামটাই বলে দিয়েছে। কেন বলবে ওরা? ওরা তোকে সামনাসামনি দেখেছে? তোর চেহারা দেখেছে? চেহারা তো দেখেনি, তাহলে তার কি শুধু শুধু এই সাক্ষী দিবে? আর একটা কথাও বলবে না। আমি যাচ্ছি, তুই চুপচাপ এখানে ক্লাস কর। স্যার চলে আসবে ক্লাসে এখনই, তুই ক্লাস থেকে বের হবি না। এটা বলে অন্তর ক্লাস থেকে বেরিয়ে যায় প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্য। কিছু দূর যাওয়ার পর অন্তর দেখল তার পিছে পিছে রাফিও আসছে। এটা দেখে অন্তর কিছুটা দাঁড়িয়ে পড়ে সেখানে। তারপর রাফি আস্তে আস্তে হেঁটে অন্তরের কাছে চলে আসে। তারপর অন্তর বলতে থাকে রাফিকে, কি শুরু করলি রাফি? তোকে ক্লাস করতে বলে এসেছিলাম আর তুই এখানে চলে এসেছিস কেন? আমার কথা এখনও শুনতে ভালো লাগে না, তাই না? আগের মার ভুলে গিয়েছিস, এখন আবার মার খেতে চাস, তাই না? এই চুপ কর তো। আমি তোর সাথে ভিতরে যাব না। আমি প্রিন্সিপাল স্যারের রুমে বাইরে দাঁড়াবো। আশা করি এতেও তোর কোনো প্রবলেম হবে না। আর হলেও আমার কোনো কিছু করার নেই। আমি প্রিন্সিপাল স্যারের বাইরে দাঁড়াবো। অন্তর আর কোনো কিছু না বলে সেখান থেকে হাঁটতে থাকে আবারও প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্য। অন্তর জানে রাফিকে এখন বললেও রাফি যাবে না, রাফি যাবে অন্তরের সাথে। এটা অন্তর খুব ভালো করে জানে। এই 4 বছর সময়ে রাফি কখনো অন্তরকে একা ছাড়েনি। ভার্সিটির প্রথম দিন থেকে ওদের বন্ধুত্ব হয়, সেখান থেকে আজ পর্যন্ত ওদের বন্ধুত্ব টিকে আছে। কখনো কোনো ঝগড়া হয়নি ওদের বন্ধুত্বের মাঝে, কখনো কোনো মেয়ে ঘটিত কোনো কিছু হয়নি। এদের দুজনের মধ্যে রাফি অনেকটা বাচাল টাইপের, কথা বেশি বলতে পছন্দ করে। আর অন্তর চিকন বুদ্ধিমত্তার অধিকারী। অন্তর সবসময় চুপচাপ থেকে সঠিক কাজটা করে ফেলে। তারপর তারা দুজন প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে দাঁড়ায়। অন্তর একবার রাফির দিকে তাকিয়ে তারপর প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় টোকা দিয়ে স্যারকে জিজ্ঞেস করলো, মে কামিং স্যার? ইয়াস, কামিং। স্যার আমাকে ডেকেছিলেন? আরবকে বললো আপনার সাথে দেখা করার জন্য। আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ অন্তর, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। এখন তোমাকে যেটার জন্য ডেকে পাঠিয়েছি, এসব আমি কি শুনতেছি অন্তর? 4 বছর পার করে তুমি 5 বছরে পা দিতে যাচ্ছ, এখন তোমার নামে সব কি শুনতে হচ্ছে? এতদিন তো জেনে এসেছি তুমি খুব ভালো একজন মেধাবী স্টুডেন্ট, তাহলে এখন স্টুডেন্টরা এসব কি বলতেছে? স্যার আপনি যা ভাবতেছেন আমি তা করিনি। স্যার আপনি হয়তো আমাকে একটু অভাবে চলতে দেখেছেন, সেজন্য আমি এই ল্যাপটপ চুরি করব লাইব্রেরি থেকে। এটা কি করে ভাবলেন আপনি? অন্তর, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এখান থেকে লাইব্রেরি থেকে ল্যাপটপ চুরি হয়েছে, এটাও আমাকে মানতে হবে। তার সাথে আবার কি কিছু স্টুডেন্ট তোমার নামে সাক্ষী দিচ্ছে তুমি নাকি ল্যাপটপ চুরি করছো, সেটা ওরা দেখেছে। স্যার কে দেখেছে আমি ল্যাপটপ চুরি করেছি? যদি একটু কষ্ট করে ওদেরকে সামনে নিয়ে আসতেন তাহলে ওদের সাথে আমি সরাসরি কিছু কথা বলতাম। স্যার আপনি জানেন আমি এসব মারামারির মধ্যে নেই। আমি এখানে মেসের মধ্যে থাকি, সেটাও আপনি খুব ভালো করে জানেন। ঢাকা শহর, আমার কোনো আত্মীয় স্বজন নেই যারা আমাকে থাকতে রাখবে, তাই ওদের সাথে মারামারি করার কোনো চান্সই নেই। আপনি নির্ভয়ে ওদেরকে আমার সামনে রাখতে পারেন। আমি শুধু কিছু কথা জিজ্ঞেস করবো ওদেরকে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনতেছি, তাহলে ওয়েট করো একটু, ওদেরকে ডেকে পাঠাচ্ছি। তুমি এখানে চেয়ারটাতে বসো। অন্তর প্রিন্সিপাল স্যারের কথা শুনে গিয়ে চেয়ারটার মধ্যে বসে পড়ে। বেশ কিছুক্ষণ সময় পর প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে 4-5 জন মানুষ এসে দাঁড়ায়। তারপর সবাইকে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতর আসার অনুমতি দেয়। অন্তর, এরা তোমার সাথে বন্ধু বান্ধব, তোমার সাথে স্টুডেন্ট। ওরা বলেছে তুমি নাকি লাইব্রেরি থেকে ল্যাপটপ নিয়েছো, এটা ওরা দেখেছে। এখন তোমার যদি ওদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে বা বলার থাকে তাহলে বলতে পারো। ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে এতটা বড় সুযোগ দেওয়ার জন্য আর আমার আসল বন্ধুদেরকে চিনিয়ে দেওয়ার জন্য। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আমার কর্তব্য পালন করছি। তোমার সাথে ব্যভিচার যেন না হয় সে ব্যবস্থা করতেছি। যদি তুমি সত্যি দোষী হয়ে থাকো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, আর তুমি যদি দোষ না করে থাকো তাহলে কেন শাস্তি পাবে? অন্তর প্রিন্সিপাল স্যারের কথা শুনলো কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। অন্তর সেখান থেকে উঠে দাঁড়িয়ে রিয়াদের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ওদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, রিয়া, তোমার মামাতো বোন তো আমার সাথে প্রেম করে, সেটা জানো তুমি। ইভেন সে নিজে আমাকে প্রপোজ করেছে তোমার মতো, তারপর আমি অ্যাকসেপ্ট করে নিই,
কারণ সে অনেকটা সুন্দরী ছিল। তারপর আমাদের মধ্যে কথা বলা, দেখা করা, তারপর একসাথে রুম ডেটে যাওয়া। অন্তর আর কিছু বলার আগেই রিয়া অন্তরকে থামিয়ে দিয়ে বলে উঠল, অন্তর, তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমার মামাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে 1 সপ্তাহ আগে। ও নিজের ভালোবাসা মানুষের সাথে, তাহলে সেইখান থেকে তুমি কোথা থেকে আসবে? তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি জানোই না তোমার মামাতো বোন আমার সাথে প্রেম করে, সেটা বলো। তুমি শুধু শুধু কেন মিথ্যা কথা বলতেছো? আমার মামাতো বোন বিয়ে করে নিয়েছে তার ভালোবাসার মানুষকে। আমি কেন মিথ্যে বলতে যাব তোমাকে? তুমি মিথ্যে বলছো। তোমার কাছে কোনো প্রমাণ নেই যে তোমার মামাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে? আমি কালকেও তার সাথে দেখা করে এসেছি। ওয়েট ওয়েট, দাঁড়াও। তোমাকে দেখাচ্ছি ওর বিয়ের ছবি। 1 সপ্তাহ আগে বিয়ে হয়ে গিয়েছে। আমি 3 দিন হয়েছে বাড়িতে এসেছে, তাহলে ও কিভাবে তোমার সাথে দেখা করবে? স্যার, আপনি শুনলেন রিয়ার কথা? ও 3 দিন আগে বাড়িতে এসেছে, তার মানে সবাই বলতেছে যে আমি 4 দিন আগে ল্যাপটপ চুরি করেছি। আর সেটাও নাকি রিয়া দেখেছে। ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রিয়া দেখেছে শুধু আমি ল্যাপটপ চুরি করেছি, আর কেউ দেখেনি। তাহলে রিয়া যদি 1 সপ্তাহ তার নানুর বাসায় তার মামাতো বোনের বিয়েতে থাকে, তাহলে আমাকে কোথায় দেখলো ল্যাপটপ চুরি করার সময়? স্যার, একটু দয়া করে রিয়ার মুখ থেকে এই কথাটা বের করুন। অন্তরের এই কথা শুনে রিয়া ফোনটা আবারও তার পকেটে রেখে দেয়। তারপর ঢোক গিলতে থাকে এবং অন্তরের কথায় রিয়া অনেকটাই ঘাবড়ে যায়। তখনই প্রিন্সিপাল বলে উঠল, রিয়া, এখন তুমি এসব কি বলতেছো? তুমি না বলেছো তুমি অন্তরকে চুরি করার সময় থেকে স্পষ্ট ওকে সামনে থেকে দেখেছো, কিন্তু কোনো কিছু বলার সাহস পাইনি? তুমি বলেছিলে লাইব্রেরিতে কেউ নেই দেখে তুমি ওকে আটকাওনি। যদি ও তোমার সাথে অসভ্যতামি করতো বা কোনো কিছু করে ফেলতো, তখন কি হতো? সেই জন্য তুমি ওকে আটকাওনি। স্যার, আমি দেখিনি, আমার বন্ধু বান্ধবরা দেখেছিল। আমি শুধু শুধু আপনাকে বলেছিলাম আমার কথা। রিয়া, একদম মিথ্যা কথা বলবে না। একটা মানুষকে শুধু শুধু এইভাবে কোনো কিছু ছাড়া ফাঁসাবে না। ল্যাপটপটা তোমার বন্ধু বান্ধবরা মিলে কোথায় রেখেছো সত্যি করে বলে ফেলো। এখন আমি 100% শিওর এই কাজটা অন্তর করেনি। এটা তোমাদের মধ্যে থেকে কেউ করেছে। এখন কে করেছে, কোথায় রেখেছো ল্যাপটপটা, সহজে দিয়ে ফেলো। তাহলে আমি তোমাদেরকে কোনো কিছু করবো না এবং কোনো কিছু বলবো না। আর নয়তো তোমাদের ফ্যামিলিকে খবর দিয়ে এখানে আনতে আমাকে বাধ্য করো না। রিয়া, আমার পরিবার এখানে আসলে আমাকে শেষ করে ফেলবে। ল্যাপটপটা দিয়ে দে স্যারকে। স্যার তো বলেছে ওনার সাথে ঝামেলা করে লাভ নেই। স্যার ভালো করে বলতেছে দিয়ে দে ল্যাপটপটা, পরবর্তীতে ঝামেলা চাইতে। হ্যাঁ রিয়া বোন আমার, রাতুল একদম ঠিক কথা বলতেছে। রাতুলের কথাটা শোন বোন। রাতুল, উর্মি, তাহলে তোমরাও এই প্ল্যানের মধ্যে ছিলে, তাই না? স্যার, আমি এসব ছিলাম না। রিয়া লাইব্রেরি থেকে উর্মিকে দিয়ে ল্যাপটপটা সেখান থেকে সরিয়ে তারপর আপনাকে এসে বলেছে। আমরা প্রথমে এটার মধ্যে সাই দিতে চাইনি, তারপর সে জোর করে আমাদের করেছে। আমরা প্রথমে এটা করতে চাইনি, তারপর এক প্রকার বন্ধুত্বের জন্য বাধ্য হয়ে এটা করেছি। জি স্যার, রাতুল একদম ঠিক কথা বলতেছে। আর তোমরা দুজন? উর্মি, রাতুল, রিয়া, ওরা 3 জন ছাড়াও আরও 2 জন ছিল সেখানে রিয়াদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তাদের দুজনের মধ্যে একজন বলে উঠল, স্যার, আমরা বিষয় সম্পর্কে কোনো কিছুই জানি না। এখন আপনার মুখ থেকে আর অন্তরের মুখ থেকে এসব কিছু শুনলাম। হ্যাঁ, কিছুদিন ধরে শুনতেছি অন্তরের নাকি ল্যাপটপ চুরি করেছে লাইব্রেরি থেকে, কিন্তু সেই ল্যাপটপটা যে রিয়া চুরি করেছে অন্তরকে ফাঁসানোর জন্য, সেটা জানতাম না। এখানে আমাদের দুজনকে নিয়ে এসেছে। রিয়া বলেছে আমরা যেন ওর কথার সাথে তাল মিলিয়ে মিলে কথা বলি। রিয়া, এখন বল আমার তোমাকে কি করা উচিত? এখন কি তোমার গার্জিয়ান ডেকে আনবো এখানে, নাকি তুমি সহজে ল্যাপটপটা ভার্সিটির জায়গায় ফেরত দিয়ে দিবে? তুমি এই জঘন্য কাজটা কি করে করতে পারলে আমাকে বলো তো? কিছুদিন আগেও না দেখলাম তোমাদেরকে একসাথে বসে আড্ডা দিচ্ছ, এক ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল, তাহলে ওর সাথে কেন এরকম একটা বাজে বিহেভিয়ার করবে? স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আর কখনো এমন ভুল হবে না। আজকের পর থেকে আর কখনো কারোর সাথে এমন করবো না স্যার। আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি যদি তুমি আমাকে আমার ভার্সিটির ল্যাপটপ ফিরিয়ে দিতে পারো। তখন শুধু ল্যাপটপের জন্য ক্ষমা করতে পারি। তারপর তুমি আবার অন্তরকে অপমান করেছো, এসব কিছুতে মিথ্যা বলে ফাঁসিয়েছো, সেই জন্য তোমাকে অন্তরের কাছে ক্ষমা চাইতে হবে। যদি অন্তর তোমাকে ক্ষমা করে, তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব, তোমার ফ্যামিলি জানবে না। রিয়া কিছু বলতে যাবে তার আগেই অন্তর প্রিন্সিপাল স্যারকে বলে উঠল, স্যার, ওদেরকে ক্ষমা করে দেন। ওরা আর দ্বিতীয়বার এসব করবে না আমার সাথে। আর ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা চাওয়ার আগে আপনি শুধু আপনার ল্যাপটপটা কীভাবে উদ্ধার করবেন সেই ব্যবস্থা করেন।
আমার কোনো কিছু করার নেই এখানে। স্যার, আমার যতটুকু করার দরকার ছিল আমি ততটুকু করে দিয়েছি। দেখো রিয়া, দেখো তোমরা ওর সাথে কত বাজে একটা বিহেভিয়ার করেছো। ওকে পুরো ভার্সিটির সামনে চোর সাজিয়েছো, আর এখন ও তোমাদেরকে বিনা ক্ষমা চাওয়াতে ক্ষমা করে দিয়েছে এবং বলেছে তোমাদেরকে লাস্ট একটা সুযোগ দিতে। এটাই তোমার আর ওর মধ্যে মন মানসিকতার তফাৎ। আমার জানা মতো হয়তো অন্তর মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, কিন্তু তুমি তো উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে, তাহলে তুমি এমনটা কেন করলে? অন্তর খুবই মেধাবী একজন স্টুডেন্ট। প্রথমে ওর কথা শুনে আমি বিশ্বাস করতে পারিনি, কারণ অন্তর চাইলে আরও অনেক অনেক কিছু চুরি করে নিয়ে যেতে পারতো, কিন্তু অন্তর সেগুলো করেনি, আমার নিজের চোখের দেখা। সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো করব না, কথা দিচ্ছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমার ফ্যামিলিকে জানিয়েন না স্যার। আমি কালকে আসার সময় ভার্সিটিতে ল্যাপটপ নিয়ে আসবো স্যার। এটা কাউকে জানাবেন না প্লিজ। আমার কোনো কিছু বলার নেই এখানে। তোমার যা কিছু বলতে ইচ্ছা হয় তুমি অন্তরকে নিয়ে বলো। রিয়া প্রিন্সিপাল স্যারের কথা শুনে অন্তরের কাছে গিয়ে বলল, অন্তর, আমি সরি, আমি সত্যিই দুঃখিত। আমি কখনো আর এমন করব না তোমার সাথে। আমাকে ক্ষমা করো। আমি জানি না কেন তোমার সাথে এমনটা করলাম, হয়তো আগের কারণে। এতদিন আমি খোঁজ পেয়েছিলাম তোমাকে কিভাবে সাহায্য করব। তারপর ওই দিন ওইটা পেয়ে গিয়েছিলাম, উর্মিকে দিয়ে এসে সেখান থেকে ল্যাপটপ সরিয়ে নিয়েছিলাম আর তোমার নাম নিয়েছিলাম। তোমার আমাকে সরি বলতে হবে না, ক্ষমা চেতে হবে না। তার আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর কখনো কারোর সাথে এমন করবে না, বুঝেছো? আজকে হয়তো আমি দেখে এখানে তোমাকে ছেড়ে দিচ্ছি, নয়তো অন্য কেউ হলে এখন হয়তো তোমার ফ্যামিলি এখানে আসতো, পুরো ভার্সিটির সামনে লজ্জাহীনতায় ভুগতে তুমি। আমি একজন ছেলে, সেজন্য আমার কোনো সমস্যা হবে না, 2 দিন পরে এটা চলে যাবে। বাট তুমি একজন মেয়ে, তোমার শরীরে এটা পড়লে লেগে থাকবে আর উঠবে না। তাই আমি চাই না ভার্সিটির সবাই জানুক এই কাজটা আমি নয় তুমি করেছো। ওরা যেহেতু জানে যে কাজটা আমি করেছি, তাহলে এটাই না হয় আমার উপরই তা। কেননা সারা জীবন আমি বয়ে যাব, সারা জীবন ওদের কাছে আমি চুর হয়ে থাকবো ভার্সিটির ল্যাপটপে। অন্তরের কথা শুনে ভেতরে সকলে নিচের দিকে তাকিয়ে থাকে। অন্তরের কথাগুলো শুনে প্রিন্সিপাল স্যার বলে উঠল, অন্তর সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যিই বিশ্বাস করিনি এই কাজটা তুমি করেছো, তারপর তোমাকে ডেকে আনতে হয়েছে। এটা যেহেতু ভার্সিটির বিষয়, তাই কোনো প্রকার গাফিলতি করা হয়নি। তোমাকে এইভাবে অফিসের মধ্যে ডেকে আনার জন্য আমি সরি অন্তর। স্যার, এখানে সরি বলে কিছু নেই। আমার বাগে এমন কিছু ছিল, সেজন্য আমার কপালে এসব হয়েছে। আর নয়তো এগুলো হয়তো আমার সাথে করতো না। আর এখানে আপনার কোনো দোষ নেই। আপনি যেটা ঠিক করেছেন, আপনি যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। আপনার জায়গায় যদি এখানে আপনি না থেকে অন্য কেউ থাকতেন, সেও আমার সাথে এমন ব্যবহারই করতো। আপনি আমাকে এই বিষয়টা নিয়ে সুযোগ দিয়েছেন। আপনি যদি আমাকে সুযোগটা না দিতেন, তাহলে হয়তো আমি আমার উপর যে দোষারোপটা চাপানো হয়েছিল সেটা প্রমাণ করতে পারতাম না। ঠিক আছে রিয়া, এখন তুমি যাও। কালকের মধ্যে যেন ল্যাপটপের জায়গায় থাকা যায়। আর হ্যাঁ, ভবিষ্যতে কারোর সাথে এমন করবে না। যদি আমি কখনো এমন শুনেছি, তাহলে তোমার ফ্যামিলিকে ডেকে এনে তারপর তোমাকে ভার্সিটি থেকে বের করে দিয়ে দেবো। আজকে শুধু তুমি অন্তরের জন্য বেঁচে গিয়েছো, নয়তো তোমাকে খুব বড় পানিশমেন্ট দিতে পারতাম। সরি স্যার, আর হবে না, কখনো এমন হবে না, কারোর সাথে এমন করব না। আজকের পর থেকে তো নয়ই। ঠিক আছে, সকালে গিয়ে এখন ক্লাসে যাও। তোমাদের ক্লাসের স্যার গিয়ে হয়তো ক্লাস করতেছে। তারপর সকলে প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়েছে, এখান থেকে বেরিয়ে পড়ে। রিয়ার দলের 5 জন রিয়ার সাথে চলে যায়, আর রাফি তখনও বাইরে দাঁড়ানো ছিল অন্তরের জন্য। অন্তর বের হওয়ার সাথে সাথে রাফিও সে জিজ্ঞেস করলো, কি রে, ভিতরে এত সময় লাগলো কেন? আর এতক্ষণ কি কি হলো শুনি? আর এরা এখানে কি করছিল? আরে বাদ দে, চল ক্লাসে যাই, অনেক দেরি হয়ে গিয়েছে। হয়তো এক ক্লাস শেষ হয়ে গিয়েছে, আর নয়তো শেষের দিকে চল তাড়াতাড়ি। তুই আমাকে বলবি এখন কি হয়েছে, নাকি আমি এখন ক্লাসে গিয়ে শুধু বাড়িতে চলে যাব? তোর এত ঢং আমার কাছে আর ভালো লাগছে না। তোকে যা জিজ্ঞেস করি তুই চুপচাপ বলে দে, তা না করে কেউ অফ মেরে থাকিস। রাফির কথা শুনে এমন জোড়াজুড়ি দেখে অন্তর আর কোনো কিছু না লুকিয়ে ভেতরে যা যা করেছে, যা যা হয়েছে সব কিছু একে একে খুলে রাফিকে বলে। অন্তরের কথা শুনে রাফি বলে উঠল, রিয়া তোর সাথে এমনটা করলো কেন? ও তো আমাদের ভালো বন্ধু ছিল একসময়, তারপর কি হলো? আমাদের কথাবার্তা ভালোভাবেই বলতো, তাহলে কেন এমন করলো? সেটা তো আমি নিজেও বুঝতে পারতেছি না, রিয়া কেন আমার সাথে এমনটা করলো। অত এমন করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছি রিয়া কেন এটা করেছে। কেন এমন করেছে তুই কি করে জানবি? তুই কি সাথে ছিলি নাকি?
তোর মনে আছে কয়েক মাস আগে রিয়া তোকে প্রপোজ করেছিল আর তুই না করে দিয়েছিলি? ও বারবার তোকে জ্বালাতো, তারপরও তুই ওকে একদিন খুব বাজে কথা বলেছিলি। তারপর থেকে আর ও তোর সাথে আগের মতো কথা বলেনি কখনো। হ্যাঁ, হয়তো এটাও হতে পারে এটার জন্য, কারণ ও যাওয়ার সময় ক্ষমা চাওয়ার সময় বলেছিল যেহেতু আগের কারণে সে আমার সাথে এমনটা করেছে। আগে তো শুধু ওর সাথে এমন ব্যবহার করেছিলাম, তাছাড়া আর খারাপ ব্যবহার করিনি। ওকে আরেকবার সামনে পেয়ে নেই, ডিপার্টমেন্টের তো আমাদের থেকে আলাদা। ওকে শুধু একবার পাই, তারপর ও কি করে এমনটা করতে পারলো আমাদের সাথে। আচ্ছা চল, এখন ক্লাসে যেহেতু চলে এসেছি, ক্লাসে যাই, ক্লাস করতে হবে। যা হয়ে গিয়েছে সেটা নিয়ে আর বাড়াবাড়ি করবি না। বাইরে সকলে জানে ভার্সিটিতে যে ল্যাপটপ আমি চুরি করেছি, এর বেশি আর কোনো কিছু জানে না। রিয়া চুরি করেছে সেটা যেন কেউ না জানে, কাউকে বলবি না কখনো, তুই ছাড়া আর প্রিন্সিপাল স্যারের রুমে যারা আছে তারা ছাড়া আর কেউ জানে না সেটা শুধু রিয়া করেছিল। তাই আমি আর কাউকে জানাতে চাই না এই বিষয়টা। আমি বুঝি না তুই এত উদার মনের কেন। ও তোর সাথে যা করেছে তুই তা করে ফেল, সমান সমান। আমি একটা ছেলে আর ও একটা মেয়ে, ও আমার সাথে যা করেছে আমি তার সাথে তেমনটা করতে পারবো না। আমার দ্বারা এটা হবে না কখনো। আমি হয়তো এখান থেকে কয়েকদিন পর চলে যাব ভার্সিটির, তারা আমাকে যা যা বলবে আমার গায়ে লাগবে না, কিন্তু ওকে যদি চোর বলে অপমান করে তাহলে হয়তো অন্য কিছু করে ফেলবে, সহ্য করতে পারবে না। ভাই মাফ চাই, আর কিছু বলতে হবে না তোকে। চল এখন ক্লাসে যাই, স্যার আমাদের জন্য অপেক্ষা করতেছে। অন্তর আর কোনো কিছু না বলে সেখান থেকে রাফিকে নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। তারপর সেই দিন একে একে সবগুলো ক্লাস শেষ করে ভার্সিটির বাইরে বের হয়। ভার্সিটির থেকে বের হয়ে রাফি আর অন্তর একসাথে হাঁটতে হাঁটতে রাফি তারপর বলে উঠল, নিউ প্রজেক্টটা নিয়েছিলি ফ্রিল্যান্সিং এর, ওইটা কতটুকু হয়েছে? এটা প্রায় শেষের দিকে, নেক্সট মাস হলে করে দিতে পারবো আশা করি। ভার্সিটির পড়াশোনার জন্য ওইখানে সময় দিতে পারি না তেমন একটা, না হলে আরও আগে শেষ করে দিতে পারতাম। পড়াশোনা ঠিক রেখে তারপর এটা চালিয়ে যা, দুটোই দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে গিয়ে পড়াশোনাটা। এটা আমাদের লাইফের শেষ বছর পড়াশোনা, এরপর আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে কে কোথায় কিভাবে কাজ করবে। তাই ভালো করে রেজাল্ট করতে না পারলে ভালো কিছু করতে পারবো না। হ্যাঁ, সেজন্য এখন পড়াশোনার প্রতি একটু বেশি টাইম দিচ্ছি যেন সব কিছু ঠিকঠাক থাকে। তোর পড়াশোনা কতটুকু হয়েছে? তুই তো পড়াশোনা করতে চাস না, বাড়ি থেকে জোর করে পড়াশোনা করাচ্ছে, আর এখন এসে আমাকে জ্ঞান দিচ্ছিস এই বিষয় নিয়ে? দোস্ত, পড়াশোনা করতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু কি করব বল, বাবার ব্যবসাটা তো দেখতে হবে, সেজন্যই পড়াশোনাটা করে যাচ্ছে আপাতত। আচ্ছা এসব বাদ দে, বল বাড়িতে আঙ্কেল আন্টি কেমন আছে, আর ভাইয়া ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে বাড়িতে সবাই। সকালে কথা হয়েছিল, বাড়ি থেকে কল দিতে বলেছে, কেন জানি সকালে সময় ছিল না সেজন্য বেশি কথা বলতে পারিনি। আম্মু নাকি কী কথা বলবে, সেজন্য ভার্সিটি থেকে যাওয়ার পর ফোন দিতে বলেছে। এখন গিয়ে কল দিয়ে দেখবো কী জন্য ফোন দিতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি তো বাড়ির সামনে চলে এসেছি, সাবধানে যাস, আর গিয়ে খাওয়া দাওয়া করে নিস। ও তুই তো আবার ডায়েট করিস। অন্তর কোনো কিছু না বলে সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে থাকে। হাঁটতে হাঁটতে একসময় সে তার মেসে চলে আসে। রাফি অন্তরকে অনেক জোর করেছিল যেন তার সাথে তার বাড়িতে থাকে, তার রুমে, কিন্তু অন্তর কখনো রাজি হয়নি রাফির এ কথায়। অন্তর মেসের মধ্যে এসে সর্বপ্রথম গিয়ে গোসল করে নেয়, তারপর বিছানার মধ্যে বসে জামা কাপড় পরে তার বাড়িতে কল দেয়। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? খাওয়া দাওয়া করেছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। না, মাত্র ভার্সিটি থেকে এসেছি, খাওয়া দাওয়া এখনও হয়নি। বউ এসে রান্না করে দিয়ে গেছে, একটুবার খাবো। তোমরা খেয়েছো? বাড়িতে সবাই কী করতেছে? বাবা অনেক দিন তো হলো বাড়ি থেকে গিয়েছিস, এই কয়দিন না হয় বাড়িতে এসে থেকে যা। তোকে ছাড়া এত বড় বাড়ি একেবারে খালি খালি লাগতেছে। কেন, আমার ছোট মামনি কোথায়? রাহা কোথায়? রাহা থাকতে বাড়ি খালি হবে কেন? তোর ছোট মামুনি এখনো ঘুমাচ্ছে খেয়ে, এতক্ষণ তোর বাবার সাথে খেলাধুলা করেছে, তারপর গিয়ে এখন ঘুমিয়েছে। বাড়িতে ও শুধু বলে চাচ্চু কোথায়, চাচ্চু কোথায়। এখন তো যেতে পারবো না, আর কয়েক মাস পর ফাইনাল এক্সাম শেষ করে তারপর বাড়িতে যাব একেবারে, তার আগে যাব না। পরীক্ষা আর কতদিন সময় আছে? আর 6 মাসের মতো।
সেজন্য এখন বাড়িতে যাব না, আর একেবারে পরীক্ষা শেষ করে 7-8 মাস পর বাড়িতে যাব। 10 দিন পর তোর মামাতো বোনের বিয়ে। তোর মামা বারবার বলেছে ও যেখানেই থাকুক না কেন বিয়ের আগের দিন যেন চলে আসে। এখানে আমার কিছু বলার নেই, তোর মামার সাথে তুই কথা বলে নিস। বিয়েতে যে কোনোভাবে আসতে হবে তোকে। আপুর বিয়ে ঠিক হয়েছে কবে? কালকে রাত্রে ছেলের বাড়ি থেকে মেহমানরা এসেছিল, তোর বাবা গিয়েছিল, তোর ভাই গিয়েছিল, আমি গিয়েছিলাম, আমাদের বাড়ির সকলে গিয়েছিলাম ওইখানে। তারপর সবকিছু ফাইনাল করে 10 দিন পর বিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বিয়েতে যাব, এটা নিয়ে ভাবতে হবে না তোমাকে। মামাকে বলে দিও আমি বিয়ের আগের দিন চলে যাব। আপুর বিয়ে আমাকে তো যেতেই হবে। অন্তর, তোর ভাবি এসেছে কথা বলতে, তোর ভাবির সাথে কথা বলে নে। দাও ভাবিকে। কেমন আছিস অন্তর? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু তোকে ছাড়া বাড়িতে ভালো লাগে না। এতগুলো দিন হয়ে গেল বাড়ি থেকে গিয়েছিস, এখনো বাড়িতে আসিস না। ভেবেছিলাম একেবারে পরীক্ষা শেষ করে 7-8 মাস পর বাড়িতে যাব একেবারে, কিন্তু 10 দিন পর যেহেতু আপুর বিয়ে, তাই তো যেতেই হবে বাড়িতে। বিয়েতে না গেলে তো মামু পরে আবার আমার সাথে ডাকাডাকি করবে। আমি এসব পছন্দ করি না, সেজন্য এত কথা শুনতে ভালো লাগে না, তাই যেতেই হবে। বিয়েতে যেহেতু আসবি তাহলে 2 দিন আগে চলে আয়, বাড়িতে না হয় কিছুদিন থেকে তারপর না হয় আবার মেসে চলে যাবি। আমি বুঝি না তোর মেসে যেতে হবে কেন, বাড়িতে এত এত গাড়ি থাকতে। বাড়ি থেকে গাড়ি দিয়ে যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টার মতো, তার কারণে তোকে মেসে থাকতে হবে? ভাবি এইখানে আমার থাকতে ভালো লাগে, বুঝেছো? টাকা পয়সা হিসেব করে ভাঙি, মধ্যবিদ্যুতের মতো। এই লাইফটা আমার কাছে বেশ ভালো লাগে। পাবলিক বাসে চড়া, সাধারণ মানুষের সাথে চলাফেরা, জানো এই 4-5 বছরে কেউ জানতে পারেনি আমার পরিচয়। ও, তোর ভাইয়া তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে তোর খরচের সামনের মাসের? ভাবি আমি না ভাইকে না করেছি আমার অ্যাকাউন্টে যেন টাকা না পাঠায়, আমি আমার টাকা দিয়ে চলতে পারি এখানে। শোন, এত কিপটামি করে চলতে হবে না বাবা, ভাইয়া কাজ করে টাকা ইনকাম করে আনছে, একটু ভালো করে চলাফেরা কর বন্ধুদের সাথে। এখনই সময়, পরবর্তীতে আর এইভাবে চলতে পারবি না যখন বউ আসবে। বউয়ের কথা বলছো তুমি? বউ আসতে আসলে আরও অনেক দেরি আছে, বুঝেছো? এখন না, আরও অনেক দেরি। আচ্ছা দেখা যাবে, দেবরজি এরকম স্মার্ট হ্যান্ডসাম লোক নিয়ে আপনি কতদিন সিঙ্গেল থাকতে পারেন? খেয়েছিস দুপুরে? না এখনও খাওয়া হয়নি, তবে খেয়ে নেব একটু পর গিয়ে। তোমাদের সাথে কথা বলা শেষ হলেই ফোন রেখে খেয়ে নেব। ভার্সিটি থেকে এসে গোসল করে ফ্রেশ হয়ে তোমাদেরকে কল করেছি। ঠিক আছে, এখন গিয়ে খেয়ে নে, এখন রাখি, পরবর্তীতে আবার কথা হবে। রাতে তোর ভাইয়া হয়তো কল দিবে, কল দিলে রিসিভ করিস। এখন রাখছি, খেয়ে নে। আর হ্যাঁ, ওই দিকে সাবধানে চলাফেরা করিস, ওই দিকের মানুষ কিন্তু ভালো না। রাত্রিবেলা বাহিরে যাস না, শুনেছি বাহিরে নাকি ছিনতাইকারীরা থাকে ওই দিকে। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন তাহলে রাখছি, ভালো থেকো। আর রাহাকে বলো আমি খুব শীঘ্রই আসতেছি। এটা বলে অন্তর ফোন কেটে দেয়। ওইদিকে অন্তরের মা অন্তরের ভাবিকে বলতে থাকে, আমি মাঝে মধ্যে চিন্তা করি তুই ওর মা হলে কেমন হতো। আমি জন্মদাত্রী মা, কিন্তু তুমি ওর ভাবি না হয়ে মা হয়ে উঠেছ। ছোটবেলা থেকে ওর কত দিকে খেয়াল রেখে আসতেছি। আমি অসুস্থ থাকতাম, তুমি ওর দেখাশোনা করেছো, এক কথায় ওকে বড় করেছো তুমি। মা, আজ আমার এইখানে বিয়ে হয়ে এসেছি 8 বছর হয়েছে। আমি ওকে এসে পেয়েছি 15 বছরের, ক্লাস 9-এ পড়তো। আমি ওকে সব সময় আমার ছোট ভাই ভেবে এসেছি। আমি কিন্তু ওকে মেরেছি। ও কেন মেরেছি জানেন? আমি ওকে দেবর মনে করিনি। আমার ছোট ভাই থাকলে আমিও তাকে মারতাম পড়ার জন্য, সেই কারণে পড়ার জন্য আমিও ওকে মেরেছিলাম, থাপ্পড় দিয়েছিলাম। ও নিজেও আমাকে ভয় পেত, অনেক সম্মান করত। দোয়া করি মা বেঁচে থাকো অনেক বছর। তোমার মতো বৌমা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে আমাদের মতো বুড়ো বুড়ি আজকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। হাজারো বৃদ্ধ বাবা মা তাদের ছেলের বউয়ের জন্য, আবার তাদের নিজের ব্যবহারের জন্য বৃদ্ধাশ্রমে থাকে। আমি যতদিন বেঁচে আছি মা, ততদিন আপনাদেরকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা কখনোই বৃদ্ধাশ্রমে যাবেন না আমি বেঁচে থাকতে। দোয়া করেন সবসময় যেন সুস্থ থেকে আপনাদের সেবা যত্ন করে যেতে পারি। এটা আমি সবসময় দোয়া করি। ও মা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলতে চাও? আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? যখন যেটা মনে হবে তখন সেটা জিজ্ঞেস করে ফেলবে, এভাবে বলতে হবে না।
আচ্ছা ঠিক আছে মা, জিজ্ঞেস করে ফেলবো এখন থেকে। আমার ছোট বোন মেহের, ওর এইচএসসি এক্সাম শেষ হয়েছে। আমি চেয়েছিলাম ও যেন এইখানে এসে কিছুদিন থাকে। আপনি যদি বলতেন। ভাবির এই কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে ভাবির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে উঠল, আমি তোমাকে যতই আমার মেয়ে মনে করি না কেন, তুমি মনে হয় আমাদের এই পরিবারকে নিজের বাড়ি ভাবতে পারোনি, আর আমাকে নিজের মাও ভাবতে পারোনি, তাই না? এসব কি বলতেছেন মা? আমি আপনাদেরকে কখনো অন্য চোখে দেখি না। আমার ফ্যামিলি সেটা আগে ছিল, এখন আপনারা আমার পরিবার, আমার শেষ ঠিকানা। তুমি যদি আমাকে আপন মনে করতে, আমাদের বাড়িতে এটা নিজের বাড়ি মনে করতে, তাহলে তুমি আমার কাছে জিজ্ঞেস করতে না এভাবে। বৌমা, তোমার নিজের বোন তোমার পরিবারকে এখানে আনবে, এটা কখনো আমাকে জিজ্ঞেস করবে না। যখন ইচ্ছে হবে তখনই ওদেরকে এখানে আনবে। আমি আরও তোমার বাবাকে বলেছিলাম মেহেরকে যেন বলে এখানে আসতে। বাড়িটা খালি খালি লাগতেছিল। তোমার শ্বশুর বলল মেহেরের নাকি পরীক্ষা চলতেছে, তাই আর কোনো কিছুই বলিনি আমি। মা, আমি যতই এটা আমার নিজের বাড়ি মনে করি না কেন, আপনি এখানে আমার মা, তাই কোনো কিছু করার আগে অবশ্যই সেটা আপনার কাছে জিজ্ঞেস করতে হবে। সেটা আপনি ঠিক করে দিবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি মেহেরকে বলো আজকে চলে আসতে। হ্যাঁ ঠিক আছে মা, তাহলে আমি ফোন করে বলে দিব ওদেরকে। আর হ্যাঁ, সকলকে বলবে আসতে, মেহেরকে একা না শুধু। বাড়িতে যদি কেউ না থাকে, কোনো মানুষ না থাকে, তাহলে সকালে এসে বিকেলে চলে যাবে, এরকম টাইম নিয়ে আসতে বলো বিআইনকে। সবাইকে বলবে আসতে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন রুমে যাচ্ছি, গিয়ে ওদেরকে ফোন করে বলি। ঠিক আছে যাও, আর এই বিকেলবেলা এখন একটু কমিয়ে নাও, শরীরটা ভালো লাগবে। মায়ের কথা শেষ হলে ভাবি সেখান থেকে তার নিজের রুমে চলে যায়, গিয়ে ফ্যামিলিকে ফোন করে বলে দেয় আসার জন্য। তারপর আহার সাথে ঘুমিয়ে পড়ে। অন্তর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম থেকে উঠে রাফির সাথে একটু বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করে সন্ধ্যার পর চলে আসে বাসায়। তখন 1 ঘন্টা ফ্রিল্যান্সিং করে হালকা কিছু নাস্তা করে আবার পড়তে বসে। তার সাথে যে রুমমেট ছিল দুজন, তারা একজন নিজের গ্রামের বাড়িতে গিয়েছে, আর একজন অফিস ট্যুরে গিয়েছে কয়েক মাসের জন্য বিদেশ। রাত 10টার সময় যখন অন্তর পড়াশোনাটা শেষ করে খাওয়ার জন্য উঠে, তখন মোবাইলটা হাতে নেয়। তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখে একটা অচেনা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে এবং SMS এসেছে। আইডিটার নাম মেহের ইসলাম। কেমন আছেন অন্তর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার ভাবির ছোট বোন মেহের। এখন চিনতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। দাঁড়াও, তোমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আসি। তারপর অন্তর ইনবক্স থেকে বেরিয়ে ফ্রেন্ড লিস্ট চেক করে মেহেরের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আসে। মেহেরের অ্যাকাউন্টে ঢুকে দেখে একটা মাত্র ফ্রেন্ড, এবং সেটাও অন্তরের আইডি। তুমি কি ফেসবুক নতুন খুলেছো নাকি? হ্যাঁ, আজকেই খুলেছি। আমার এক ফ্রেন্ড খুলে দিয়েছে। ও আচ্ছা, তুমি কি এতদিন মোবাইল ব্যবহার করতে না? আব্বু আম্মু ফোন ইউজ করতে দিত না, শুধু পড়াশোনার ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকুই দিত, এর বাইরে দিত না। আমিও ফেসবুক খুলতে পারতাম না, সেই জন্য আমার এক বান্ধবীকে দিয়ে খুলিয়েছি। তুমি তো এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলে, তাই না? হ্যাঁ, আমাদের এক্সাম শেষ হয়েছে কালকে মাত্র। আপনি কি এখন বাড়িতে আছেন নাকি এখনও মেসে আছেন? বাড়িতে যাই মাঝে মধ্যে, কিন্তু এখন বর্তমানে মেসে আছি। এটা জিজ্ঞেস করলে কেন? আপু যেতে বলেছে বাড়িতে আপনাদের, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আপনি আর ম্যাচের মধ্যে কতদিন থাকবেন? মানে কতদিন পর আপনাদের ফাইনাল পরীক্ষা? ও আচ্ছা, পরীক্ষা দিয়ে তো শেষ হয়েছে, তাহলে আমাদের বাসায় এসে করে যাও। এতদিন থেকে বাসায় নাকি মায়ের কাছে বাবির কাছে খালি খালি লাগে। আমার আর 6 মাসের মতো আছে পরীক্ষার, 7-8 মাস পর একেবারে বাসায় ফিরে যাব। এর ভিতরে কি বাসায় আসবেন না? এখন বাসায় যাওয়ার ইচ্ছা ছিল না। মামা বাবি অনেকবার বলেছিল, প্রথমে কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না। তারপর আজকে শুনলাম বড় মামার মেয়ের নাকি বিয়ে। আপু অনেক আদর করতো আমাকে, হয়তো আর কিছুক্ষণ পর আবার কল দিয়ে আমায় বলবে বিয়েতে যাওয়ার জন্য, তাই 10 দিন পর বাসায় যেতে হবে বিয়ে আপুর। ও আচ্ছা, ওই যে রুবাই আপু নাকি কি নামটা, সেই আপুটার বিয়ে?
হ্যাঁ, রুবাই আপুর বিয়ে। রাতের খাবার খেয়েছেন? কি করতেছেন এখন? খাবার খাওয়ার জন্য উঠেছিলাম, ফোনটা হাতে নিয়েছি, তখনই তুমি SMS করলে। এতক্ষণ পড়াশোনা ছিলাম, সামনে পরীক্ষা, সেজন্য ভালো করে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। ও আচ্ছা, তাহলে যান, এখন যে খাবার খেয়ে নিন, পরে আবার কথা হবে। ওকে ঠিক আছে, তুমিও গিয়ে খেয়ে নাও, বাই। অন্তর এটা বলে ফোন রেখে দেয়। আর ওইদিকে মেহের ফোন রাখার পর তার রুমে একা একা নাচতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, এতদিন পর আমার ভালোবাসার মানুষের সাথে এতক্ষণ কথা বলেছি, সত্যি আমার শরীর শিউরে উঠতেছে, এত খুশি আমি কই রাখি। তখনই মেহেরের মা মেহেরকে খেতে ডাকে। তারপর মেহের নাচানাচি বন্ধ করে তার মায়ের কাছে যায় খাবার খাওয়ার জন্য। অন্তর সেখানে খাবার খেয়ে তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করতে যায়। তখনই তার ফোনে একটা কল আসে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? খাবার খেয়েছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ, মাত্র খাবার খেয়ে একটু রাস্তায় বের হলাম একটু হাঁটার জন্য। রাত্রিবেলা করে বাইরে বের হয়েছিস কেন? ওই দিকের রাস্তাঘাট রাত্রিবেলা ভালো থাকে না, সেটা তোকে বলেনি কেউ? রাত্রিবেলা ওইদিকে ছিনতাইকারীরা ছিনতাই করে। ভাইয়া এটা অন্যদিকে, আমাদের এই এলাকাতে ছিনতাইকারীরা তেমন নেই। এই খাবার পরে একটু খাবারটা হজম করার জন্য একটু হেঁটে বাসায় চলে যাব আবার। আচ্ছা ঠিক আছে, সাবধানে হাঁটা চলা কর, তারপর বাসায় ফিরে যা। আর যেটার জন্য তোকে কল করেছি শোন, বাড়িতে মা তোর ভাবি তোর ভাতিজির কান্নাকাটি করে মন খারাপ করে বসে থাকে, তুই বাড়িতে নেই সেই জন্য নাকি ওদের ভালো লাগে না। রুবাইয়ার বিয়েতে তো আসতেই হবে, তাই কিছুদিন আগে সপ্তাহখানেক আগে চলে আয় বাড়িতে। তারপর বাড়িতে থেকে কিছুদিন পরে বিয়ে শেষ হলে তারপর চলে যাস আবার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি যেভাবে বলবে সেভাবে। বাড়ি থেকে গিয়েছিস প্রায় 1 বছরের উপরে হয়ে যাচ্ছে। বছর শেষে বন্ধের মধ্যেও কোথায় টুরে গিয়ে বাড়িতে আসিস নেই। তোর হয়তো আমাদেরকে দেখতে ইচ্ছা হয় না, আমাদের দেখতে ইচ্ছে করে তোকে, তাই যা বললাম তা করবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এমন করে বলো কেন? প্রত্যেক দিন তো তোমাদের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি 10 দিন আগে চলে আসবো, 1 সপ্তাহ না, কালকে বাড়িতে আসবো ভার্সিটি শেষ করে। এখন খুশি? ঠিক আছে, কালকেই চলে আসো। আর তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি 2 লাখ, যেখানে টাকা খরচ করতে হয় সেখানে করিস, মুখ বন্ধ করে রাখিস না, যখন টাকা লাগবে তখন চাইতে শিখ। তোর মতো ছেলেরা এইভাবে চলে না, বুঝেছিস? এরকম ফিটফাট হয়ে থাকিস সে ঠিকই, কিন্তু বন্ধুদের নিয়ে টাকা উড়াতে পারিস না। আমার মতো এই বয়সে এসে পারবি না, তোর মতো থাকতে অনেক টাকা উড়িয়েছি বন্ধু বান্ধবদের নিয়ে, সেই জন্য টাকা পাঠানোর কথা তোকে বলতে হয় না, আমি নিজেই পাঠিয়ে দিই। কোথায় কি লাগবে সেটা আমি খুব ভালো করেই জানি। ও তাহলে এটার জন্যই ভাই বলেছিল তুমি কল দিলে ফোন ধরার জন্য? হয়েছে, এখন অনেক হাঁটাহাঁটি করেছিস, বাড়িতে চলে যা। বাইরে বেশিক্ষণ থাকিস না, ওই দিকের পরিবেশ ভালো না। আর সন্ধ্যা করিস না, বাড়িতে আসতে 1.5 ঘন্টা সময় লাগে আসতে। ভাইয়া, রুবাই আপু আমাকে কল করেছে, তোমার কলটা কেটে দিচ্ছি, পরে তোমার সাথে কথা বলবো। এখন রুবাই আপুর ফোনটা ধরি। আচ্ছা ঠিক আছে, এখানে বেশিক্ষণ থাকিস না, বাইরে বাসায় চলে যা। অন্তর তার ভাইয়ের কথা শুনে ফোন কেটে দেয়। তারপর রুবাইয়া দেওয়া ফোন রিসিভ করে। কেমন আছে আপু? শুনলাম বিয়ে করে নিচ্ছ, একবার ভাইকে জানালেও না? হ্যাঁ, এখন তো ভুলেই যাবে, কারণ যার সাথে প্রেম করেছো এত বছর, তাকে চেয়েছো, তাকেই পাচ্ছ। থাপ্পড় খাবি বেয়াদব! তুই এতদিন আমাকে একটা ফোন করেছিস কখনো? আমি যে তোর বড় আপু হই, আমাকে কখনো ফোন করেছিস? খোঁজ খবর নিয়েছিস আমি কেমন আছি, কি করি, ভালো আছি কি না? এখন আসছে আমাকে কথা শোনাতে। সরি আপু, আসলে এখানে পড়াশোনার চাপ নিয়ে জানোই তো কি একটা অবস্থা। সামনে আর 6 মাস পর ফাইনাল এক্সাম, তাই পড়াশোনার চাপে বাড়িতেও কল দিতে পারি না। হয়েছে হয়েছে, এখন আর আমাকে ওই ভাওতাবাজি দিতে হবে না। কি করিস? খেয়ে বাইরে বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তোকে ফোন দিয়েছি, পরে ফোন ব্যস্ত বলেছিল। কেন, কার সাথে কথা বলছিলি তুই? সত্যি করে বল। ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইয়া ফোন করেছিলাম। আমার সাথে বাটপাড়ি করবি না একদম। আমাকে মগা পেয়েছিস? যা বলবি আর তাই বিশ্বাস করব। সত্যি করে বল, মেয়েটা কে ছিল, কোন ক্লাসে পড়ে, বাড়ি কোথায়? সত্যি বলতেছি আপু, আমি এসবের মধ্যে নেই। ভাই কল করেছিল, কোন মেয়ে কোন ক্লাসে পড়বে এসব মেয়েটের চক্ষুরে আমি নেই। এই, 1 মিনিট, তুই কি আবার ভাবি বোনের সাথে, মেহেরের সাথে কোনো ইডিস ফিডিস করতেছিস?
মেয়ের তো এখন অনেক সুন্দর হয়ে গেছে। শুনলাম অনেক বিয়ের প্রস্তাবনা কি আসতেছে ওর জন্য। আপু এসব কিছু না, ভাইয়া ফোন করেছিল, সত্যি বলতেছি। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। রাতের খাবার খেয়েছিস? হ্যাঁ আপু, রাতের খাবার খেয়েছি একটু আগে। না বললাম, তুমি কি করতেছো? রাতের খাবার খেয়েছো? হ্যাঁ, খাবার খেয়েছি। খেয়ে তোর ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এতক্ষণ, তারপরে তোকে কল করলাম। বাড়িতে কবে আসবি? বাড়িতে ইচ্ছে ছিল না এখন যাওয়ার, তোমার বিয়ের কথা শুনে যেতে হবে। ভাইয়া বলেছে 1 সপ্তাহ আগে যেতে, আরে কথা শোনাচ্ছে আমাকে, তাই বলেছি কালকে আসতেছি বাড়িতে। গুড, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আর এইখানে আসবি কবে? আমাকে যেন আর দ্বিতীয়বার বলতে না হয়। তোমার বাড়িতে কবে যেতে হবে তুমি বলো, তুমি না বললে যাব না। বাড়িতে এসে কিছুদিন থেকে তারপরে চলে আয়। তারপর বাড়িতে যতদিন ইচ্ছে হয় থেকে যাস। বিয়ের 4 দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হবে, আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাকে এখানে দেখতে যাই তোকে আমি। এই কথাটা যেন আমার দ্বিতীয়বার আর বলতে না হয়। তোর ভাইয়াও তোর কথা বলেছে। ভাইয়া আমার কথা বলবে না তো কারো কথা বলবে? তোমাদের সেটিংসটাই তো আমি করিয়ে দিয়েছি, তুমি ঠিকই ভুলে গিয়েছো আমাকে। দেখো ভাইয়া ঠিকই আমায় মনে রেখেছে। তোমরা মেয়েরা আসলে স্বার্থপর আপু। তোর আমাকে কেন স্বার্থপর মনে হলো? আর তুই যে আমাকে এতদিন একটা ফোনে আর একটা মেসেজও দিসনি, তা আমি কি বলা উচিত না তোকে? সেটা বল। তুই আমার ভাই হয়ে আমার খোঁজ খবর রাখিসনি, তাহলে আমি কেন আপু হয়ে তোকে কল দিব? তুই আমায় বল। সত্যি আপু, সরি, আমি এটার জন্য সত্যি অনেক ব্যস্ত ছিলাম, বুঝেছো? নয়তো আমি তোমাকে ফোন দিতাম। আর মা যখন দিনের বেলা বলেছিল তোমার বিয়ের কথা, তখন আমি ঠিকই ভেবে নিয়েছি তুমি আমাকে ফোন করবে আজকে রাতের মধ্যেই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন বাড়িতে চলে যা। রাত্রিবেলা ওই দিকে থাকিস না, ওই এলাকার মানুষ কিন্তু ভালো না। আর সাবধানে বাড়িতে আসিস কালকে। আপু তোমার বিয়েতে আমার একটা বন্ধুকে ইনভাইট করব আমি। এটা আমার কাছে বলার কি আছে? থাপ্পড় খেতে চাস তাই না? তোর মানে যাকে যাকে ইচ্ছে তাদেরকে ইনভাইট করিস বিয়েতে, কোনো প্রবলেম নেই। আমার কাছে দ্বিতীয়বার এটা জিজ্ঞেস করলে থাপ্পড় খাবি কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে, সরি, আর বলবো না। আমি বাড়িতে চলে এসেছি, তাহলে রাখছি। এখন পরবর্তীতে কথা হবে বাড়িতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, কালকে সাবধানে বাড়িতে আসিস, আর বাড়িতে এসে আমাকে ফোন করিস। রুবাইয়া এটা বলার পর অন্তর ফোন কেটে দেয়। তারপর ফোন রেখে দিয়ে আবারও পড়তে বসে। রাত 12টা পর্যন্ত পড়াশোনা করে তারপর শুয়ে পড়ে। সকালবেলা বুয়া এসে রান্না করে দিয়ে যায়। তারপর অন্তর খাওয়া দাওয়া করে বের হয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। রাফির বাড়ির সামনে থেকে রাফিকে নিয়ে তারপর সোজা চলে আসে ভার্সিটিতে। শোনো, আজকে আমি বাড়িতে যাব, ভাইয়া অনেক জোর করতেছে। আর তোকে 6 দিন পর আমার বাড়িতে যেতে হবে, একটা অনুষ্ঠান আছে এখানে, ওইখানে যেতে হবে। 4 দিনের মতো থাকতে হবে, তারপর একসাথে আবার এখানে ব্যাক করব। হঠাৎ বাড়িতে যাবি ঠিক করলি কেন? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? না, বাড়িতে কোনো সমস্যা হয়নি, অনেকদিন ধরেই বাড়িতে যাই না, সেজন্য ভাইয়া, আম্মু, বাবা, মা সকলে জোর করতেছে বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তোকে কিন্তু যেতে হবে পরবর্তীতে, আগে থেকে বলে রাখলাম, না করতে পারবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি দেখি পরিবারের সাথে কথা বলে, যদি ওরা মানে তাহলে তো যেতে পারবো। আর যদি তারা না করে, মত না দেয়, তাহলে কি করে যাব তুই বল? এখন কি আমি গরিব বলে আমার বাড়িতে যেতেও বিবেকে বাঁচছে, তাই না? সমস্যা নেই, ঠিক আছে, হয়তো তোদের মতো বড় লোক নয় আমরা, তাই বলে আমার বাড়িতে না খেয়ে থাকতে হবে না। তুই কিন্তু এখন সত্যি সত্যি মার খাবি, বেশি কথা বলে ফেলছিস তুই। তোকে এখন কি করতে মনটা চাচ্ছে জানিস? তোর মুখটি যদি আবার এসব কথা বের হয়েছে তখন। এখন সব বলতে হবে না, সত্যি কথা সবসময় শুনতে হয়, খারাপ লাগলেও। চিন্তা করিস না, যেতে হবে না, আর বলবো না তোকে যাওয়ার কথা। তোকে আর কোনো কিছু বলতে হবে না, আমি যাব। আমি শুধু এটা বলেছিলাম যে বাড়িতে যদি না করে তারপর ওদেরকে বুঝিয়েও যেতাম আমি। তুই মাঝখান থেকে এসব কথাবার্তা বললি কেন? শোন, আমরাও এই এতটা বড় লোক নই, বাবা একটা বিজনেস করে এটাই। তুই যে পাবলিক বাসে চড়ে বেড়াস, আমিও পাবলিক বাসেই ঘুরি। আচ্ছা সমস্যা নেই, বাদ দে, তোর যদি ইচ্ছা হয় তাহলে যাবি, আর নয়তো না গেলে তোকে কেউ জোর করবে না। রাফি অন্তরের কথা শুনে রেগে গিয়ে একটা থাপ্পড় বসায় অন্তরের পিঠে। তারপর অন্তর হাসতে হাসতে দৌড়ে ভার্সিটির মাঠ পার হয়ে ক্লাসের দিকে চলে যায়। অন্তরের পিছে পিছে রাফিও দৌড় লাগায়। এই থাম থাম, এখন কথায় পালাচ্ছিস? তোকে আজকে জানে মেরে ফেলবো আমি। তোর মুখ দিয়ে এসব বেশি কথা বের হচ্ছে কেন? তুই না চুপচাপ থাকতি? তোর মুখ আজকে আমি সেলাই করব। আগে আমাকে ধর, তারপরে না হয় আমাকে কি করবে সেটা চিন্তা করিস। তোর মতো মোটু যদি আমাকে ধরতে পারে তাহলে যা, আমি নিজে কান ধরে 10 বার উঠবোস করবো।
আজকে মোটা বলে তুই এমন করছিস না আমার সাথে? শোন, আমার থেকেও আরো মোটা মানুষ আছে, অনেক মোটা, যাদেরকে মানুষ মোটা বলে না। আজকে তুই আমার এইটুকু শরীর কেমন মোটা বলছিস? দোয়া করি তোর যাতে আর কয়েকদিন পরে পেট যেন গরুর মতো হয়ে যায়। শকুনের দোয়ায় কখনো গরু মারে না। তোর দোয়ায় আল্লাহ আমাকে এমন করবে না। এক ওয়াক্ত নামাজ পড়িস না, আর এখন আসছে আল্লাহর কাছে বিচার দিতে। তাকে মসজিদে যা, নামাজ পড়, তারপর আল্লাহর কাছে বিচার দে। রাফি কিছু বলতে যাবে তখনই ওরা দৌড়াতে দৌড়াতে ক্লাসের সামনে চলে আসে। ক্লাসের সামনে এসে দেখে ক্লাসের ভেতর স্যার দাঁড়িয়ে আছে। এতক্ষণ দাঁড়িয়ে ওদের কথা বলার কারণে ওদের ক্লাসে স্যার ঢুকে গিয়েছিল। তারপর ওরা দুজন দরজায় দাঁড়িয়ে স্যারকে ডাকে। স্যার আসতে পারে? তোমাদের আসতে এত দেরি হয়েছে কেন? 10 মিনিট লেট হয়েছে তোমাদের আসতে। তোমরা আর মাত্র 6 মাস আছো ভার্সিটিতে। 6 মাস পরে তোমরা চলে যাবে ভার্সিটি থেকে। এখনও যদি তোমরা এতটুকু টাইমের মূল্য দিতে না জানো, তাহলে কিভাবে কি করবে লাইফে? চলে আসো ভিতরে আর গিয়ে বেঞ্চে বসে পড়ো। ক্লাসে মনোযোগ দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। অন্তর আর কোনো কিছু না বলে সোজা ক্লাসের ভেতর ঢুকে গিয়ে বেঞ্চে বসে পড়ে। তারপর স্যারের ক্লাসে মনোযোগ দেয় দুজনে। একটা একটা করে সবগুলো ক্লাস যখন শেষ হয়ে আসে তখন রাফি অন্তরকে বলে উঠল, এখন তো ক্লাস শেষ, তাহলে কি তুই এখন বাড়িতে যাবি? তারপর বাড়ি থেকে কি সেখানে যাবি নাকি? আমার বাড়িতে সব কিছু গোছানো আছে, শুধু রুমে গিয়ে ব্যাগটা নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাব। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছতে পারবো। চল তাহলে, এখানে আর বসবো না ভার্সিটিতে। তুই যেহেতু বাড়িতে চলে যাবি, তাহলে দিন থাকতে থাকতে বা এখান থেকে বেরিয়ে পড়। তোর বাসা তো এখান থেকে যেতে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, তাই না? বাড়িতে গিয়ে কিন্তু আমাকে কল দিবি। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তুই এখন বাড়িতে যা, তোর বাড়ির সামনে এসে পড়েছে। আমি আমার রুমে গিয়ে আমার ব্যাগটা নিয়ে তারপর সেখান থেকে বের হয়ে যাব। ভাই, আজকে যেহেতু বাড়িতে যাবি, দুপুরের খাবারটা না হয় আমাদের সাথে আমার বাড়িতে খেয়ে যা। মা অনেক খুশি হবে। মা তোকে বারবার বলে আমার কাছে যেন তোকে নিয়ে যাই, কিন্তু তোকে তো আমার বাসায় নিতে পারি না। সেজন্য মা আমাকে অনেক কথা শোনায়। আজকে আপাতত দুপুরের খাবারটা আমাদের বাড়িতে থেকে খেয়ে যা। আগে আসি আমাদের বাড়ি থেকে ঘুরে, তারপর তোদের বাড়িতে এসে খাবো। সত্যি বলতেছি, এখন আমার কথা বিশ্বাস কর। থাক, শুধু শুধু নিজের ক্যালোরিটা নষ্ট করব না তোর সাথে কথা বলে। তোর যা ইচ্ছা তুই সেটা কর, আমাকে আর কোনো কিছুতেই টানবি না। আমি যাচ্ছি বাসায়, তুই সাবধানে যাস এইখানে থেকে। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আমাকে জানিয়ে দিস, না হয়তো চিন্তা থাকবো। তারপর সেখান থেকে রাফি চলে যায় রাফির বাড়িতে, আর অন্তর সেখান থেকে তার রুমে চলে আসে। রুমে এসে তার গোছানো ব্যাগটা নিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় এসে প্রথমে রিক্সা দিয়ে একটা বাস স্ট্যান্ডে যায়, তারপর সেখান থেকে একটা টিকিট কেটে বাসে উঠে পড়ে। দীর্ঘ একটা 1.5 ঘন্টা জার্নির পর এসে নামে তার এলাকায়। সেখান থেকে আবার একটা সিএনজি নিয়ে চলে আসে একটা বিশাল বড় বাড়ির সামনে। তারপর সিএনজিওয়ালাকে দাঁড় করিয়ে সিএনজি থেকে ব্যাগপত্রগুলো বের করেছে। সিএনজিওয়ালা টাকা দিয়ে বিদায় করে দেয়। তারপর সেখান থেকে গেটের সামনে গিয়ে দাঁড়ানোর পর দারোয়ান দেখে অন্তরকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনি হঠাৎ বাড়িতে চলে এসেছেন, আমাকে তো বড় স্যার কোনো কিছু বলেনি। দিন ব্যাগপত্রগুলো আমার কাছে দিন, আমি নিচ্ছি। হ্যাঁ, আপনাকে কষ্ট করতে হবে না। ওয়ালাইকুম আসসালাম কাকা, কেমন আছো তুমি? তোমাকে না বলেছি আমাকে আপনি আপনি করে বলবেন না, স্যার স্যার ডাকবে না? তোমার কানে কি কথা যায় না? বাবা জানে না আমি আসবো, বাবাকে বলে নিয়ে সার্ভিস দিতে। তুমি কেমন আছো বলো, এখন তোমার শরীর কেমন আছে? আর হবে না বাবা, অনেক দিনের অভ্যাস তো, তাই বাবা বলে ডাকতে পারি না, স্যার ডেকে ফেলি। শরীরটা আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা। তুমি ভালো আছো তো বাবা? অনেকদিন পর তোমাকে দেখতেছি, কেমন শুকিয়ে গিয়েছো আগের থেকে। ওইখানে কি খাওয়া দাওয়া করতে না ঠিক মতো বাবা? তাহলে এতটা শুকিয়ে গিয়েছো কেন? না না কাকা, ওইখানে ঠিকমতো খাওয়া দাওয়া করতাম, আর আমি তো শুকাইনি। শরীরটা একটু পরীক্ষা চিন্তা একটু এমন হয়ে আছে। এগুলো কিছু না, ঠিক হয়ে যাবে। তুমি থাকো চাচা, ব্যাগগুলো আমি নিতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। দারোয়ান কিছু বলতে যাবে, তার আগে অন্তর ওনাকে থামিয়ে দিয়েছে। এখান থেকে ব্যাগগুলো নিয়ে চলে যায়। দারোয়ান অন্তরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যেতে নিলে অন্তর আস্তে আস্তে ব্যাগগুলো নিয়ে হেঁটে সোজা চলে যায় তাদের বাড়ির দরজার সামনে। গেট থেকে দরজাটা একটু বেশি দূরে হওয়াতে বেশ কিছুক্ষণ সময় নিয়েছে এটুকু রাস্তা আসতে। দরজার মধ্যে এসে দাঁড়ানোর পর রাহাকে দেখতে পায়। ছোট মামনি, কেমন আছো তুমি? এই যে দেখো, তোমার ছেলেটা চলে এসেছে। তুমি নাকি
তোমার ছেলেটার জন্য কান্নাকাটি করতেছিলে, আর কাঁদতে হবে না এখন থেকে। আর আমি চলে এসেছি, অনেকদিন থাকবো এবার আমার মামনিটার সাথে। রাহা অন্তরকে দেখে যেন অনেকটা খুশি হয়, তারপর অন্তরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, চাচ্চু জানো, আমি তোমাকে অনেক মিস করেছি। তোমার মতো কেউ আদর করে না আমাকে এই বাড়িতে। তুমি কোথায় গিয়েছিলে আমাকে ফেলে? এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবে, আমার সাথে থাকবে, আর কোথাও যাবে না। এখন থেকে মামনি তোমার সাথে থাকবো আজকের পর থেকে। এবার তোমার সাথে অনেক দিন থেকে যাব, অনেক মজা করে যাব, তোমাকে নিয়ে ঘুরতে বের হবো, অনেক জায়গায় যাব, খুব মজা করব দুজনে মিলে। কি যাবে না বাবার সাথে? রাহা কিছু বলতে যাবে, তার আগেই ভাবি চলে আসে সেখানে। ভাবি এসে অন্তরকে এখানে রাহার সাথে দেখে জোরে মাকে চিল্লিয়ে ডাকতে থাকে, 2-0। মা কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন, দেখে যান অন্তর এসেছে বাড়িতে। ভাবি আস্তে আস্তে, রাহা ভয় পাবে তো। এত জোরে চিল্লিয়ে কথা বলছো কেন? আমি তো আর চলে যাচ্ছি না, মাত্র এসেছি, এখন থেকে এখানেই থাকবো। এত হাইপার হওয়ার কিছু নেই। এসে তোর ভাতিজির সাথে গল্প করা শুরু করে দিয়েছিস আমাদের সাথে দেখা না করে। খুব বেয়াদব হয়ে গিয়েছিস এতদিনে। এতবার করে বলার পরেও বাড়িতে আসলি না, আজকে কেন আসলি? কেন আজকেও না আসতে? আমার ভুল হয়ে গেছে ভাবি, আর কখন হবে না। এবার মতো আমাকে মাফ করে দাও, আজকের পর আর কোনোদিন এমন করবো না। এখন চলো ফ্রেশ হতে হবে, মাকে ডাকো, মার সাথে দেখা করে ফ্রেশ হতে চলে যাব। ভাবির ডাকে অন্তরের মা চলে আসে উপর থেকে নিচে। নিচে এসে প্রথমে ভাবির দিকে তাকায়, তারপর অন্তরের দিকে তাকিয়ে দেখতে পায় রাহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আস্তে আস্তে অন্তরের সামনে এসে দাঁড়িয়ে অন্তরকে বলতে লাগলো, বাবা, এতদিন পর আমাদেরকে মনে পড়লো। এতদিন তোকে এতবার বলেও বাড়িতে আনতে পারিনি, আজকে কি করে এক কথায় চলে আসলি? তোর ভাইয়াকে বলেছিলাম একটু বলে দেখতে তোকে বাড়িতে আসিস কিনা। তোর ভাইয়া কথায় কাজে দিয়েছে, দেখা যাক। তাহলে কালকে রাত্রে ফোন করেছে, আর আজকে চলে এসেছিস বাড়িতে। মা, তোমাদের জন্য এখন আমি কি করতে পারি বলো? এতদিন বাড়িতে না আসার কারণে তোমরা এমন করেছো, আর আজকে বাড়িতে আসার পর তোমরা এমন করতেছো। এখন আমি কি করতে পারি তোমাদের জন্য, এটা বলো। তোকে এখন আপাতত কোনো কিছু করতে হবে না, তুই উপরে যা, গিয়ে ফ্রেশ হও। আমি খাবার দাবার এগুলো রেডি করতেছি। রাস্তায় আসার সময় হয়তো বাইরে থেকে কিছু খাসনি, তুই তো বাইরে থেকে কোনো কিছু খাবার মানুষ না। অন্তর আর কোনো কিছু না বলে সোজা রাহাকে নিয়ে উপরে চলে যায়। অন্তরের নিজের রুমে গিয়ে সব কিছু রেখে তার ব্যাগ থেকে কিছু চকলেট বের করে রাহার হাতে দিয়ে বলে, মামনি, এগুলো তোমার জন্য এনেছি, তুমি এগুলো খেতে থাকো, আর আমি গোসল করে আসতেছি, তারপর একসাথে নিচে গিয়ে খাবার খাবো। ততক্ষণে তুমি এখানে বসে এগুলো খেতে থাকো। ওকে চাচ্চু, আমি তাড়াতাড়ি গোসল করে বেরিয়ে আসব, তারপর আমাকে আরো অনেকগুলো চকলেট দিবে। আচ্ছা মামনি, তুমি তাহলে এগুলো খেতে থাকো, আমি আসতেছি। এটা বললে অন্তর চলে যায় ওয়াশরুমে গোসল করার জন্য। ওইদিকে অন্তরের মা অন্তরের ভাবিকে বলে উঠল, ওরা আর কখন আসবে বৌমা? রাতে থাকবে বলে কি একটু তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা হবে ওদের? একটু তাড়াতাড়ি আসলে বিয়ানের সাথে অনেক কিছু গল্প করতাম। মা, ওনারা আরো আগে রওনা দিয়েছেন গ্রাম থেকে, আসতে সময় লাগবে তো, সেই জন্য একটু সময় লাগছে। রাস্তায় তো এখন প্রচুর জ্যাম থাকে, চলে আসবে, আশা করি বিকেলের আগেই চলে আসবে ওনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের জন্য শরবত করে ফ্রিজে রেখে দিতে বলো। তোমাকে কোনো কিছু করতে হবে না, জরিনাকে বলো সব কিছু করে রাখবে ও। তুমি বরং গিয়ে একটু রেস্ট করো। আমার ভাই এসেছে, তাকে ভালো মন্দ খাওয়াবো আমি দাঁড়িয়ে থেকে থেকে? আমি এখন সবকিছু গুছিয়ে রাখতেছি টেবিলে, অন্তর যেন গোসল করে এসে নিচে এসে সবকিছু খেতে পারে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার যেভাবে ইচ্ছে সেইভাবে করতে থাকো, কিন্তু সাবধানে, নিজের শরীরের উপর জোর দিবে না কোনো কিছু নিয়ে। অসুস্থ হলে কিন্তু রাহাকে কেউ দেখতে পারবে না। এমনিতেই আমি 12 মাসের মধ্যে 8 মাসে অসুস্থ থাকি, তার উপর তুমিও যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু ফ্যামিলিতে সমস্যাই হবে। তোমার মতো থাকতে আমিও এরকম করতাম, রেস্ট করতাম না, ইচ্ছে মতো কাজ করতাম, কাউকে কোনো কিছুই করতে দিতাম না। এখন দেখো আমার এই অবস্থা। সময় থাকতে নিজের যত্ন নিতে শিখো বৌমা। আচ্ছা ঠিক আছে মা, আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখবো আজ থেকে। আর বলতে হবে না আপনাকে, আপনার কথা মতোই চলবো, নিজের যত্ন নিব। ভাবি এবং মার কথার মাঝখানে ভাবির ফ্যামিলিরা চলে আসে। ওনারা আসার পর মেহের সর্বপ্রথম তার আপুর কাছে এসে জিজ্ঞেস করলো,
কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর আসতে এত দেরি হয়েছে কেন? এত সময় তো লাগে না কোনো সময়। আর বলিস না, আজকের মতো জ্যামের মধ্যে আর কোনোদিন পড়িনি। আসার সময় এক ট্রাক এবং এক বাস একটু ধাক্কা খেয়েছিল, সেই জন্য পুরো রাস্তা জ্যাম ধরেছিল প্রায় 2 কিলোমিটার এর মতো। হেঁটে নেমে এসে যে সামনে থেকে অন্য গাড়িতে উঠে বসবো এই ব্যবস্থাও ছিল না, তাই এতক্ষণ অপেক্ষা করে তারপর আসতে হয়েছে, নয়তো আরও 2 ঘন্টা আগেই চলে আসতে পারতাম। কেমন আছেন আপনারা বিআই? আসতে কোনো প্রবলেম হয়নি তো আপনাদের রাস্তায়? বোন আসার সময় শুধু এই জ্যামটাই ছিল, তাছাড়া আর কোনো প্রবলেম ছিল না রাস্তায় আসার সময়। আলহামদুলিল্লাহ ভালো আছি বেআইন। আপনি কেমন আছেন? আর ভাই কোথায়? ভাই ভালো আছে তো? আপনার ভাই অফিসে গিয়েছে কাজে। আজকে নাকি কি ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেজন্য বড় ছেলে আর ওর বাবা অফিসে আছে, নয়তো আজকে বাড়িতেই থাকতো। আপনাদের আসার কথা সেজন্য। বৌমা, ওনাদেরকে ফ্রেশ হওয়ার জন্য ঘর দেখিয়ে দাও। আর শরবত করেছো? সেগুলো টেবিলে এনে সাজিয়ে রাখো। আর বেআইন ফ্রেশ হয়ে আসলে ওনাদেরকে শরবত দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবা আর মাকে রুম দেখিয়ে আসি ফ্রেশ হওয়ার জন্য। আর মেহের, তুই এখানে থাক, তোর রুম আলাদা, আমি দেখিয়ে দিচ্ছি তোর রুমটা। আরে মেহের মামনি, তুমি কেমন আছো? তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আন্টি দোয়া করবেন যেন ভালো রেজাল্ট আসে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? এতদিন ভালোই ছিলাম না, এখন তুমি যেহেতু চলে এসেছো সেজন্য এখন থেকে ভালো থাকবো। এতদিন বাড়িটা শুধু খালি খালি ছিল, অন্তর ছিল মেসের মধ্যে। রাহাটাও শুধু অন্তরের জন্য কান্না করতো। রাহা কোথায় আন্টি? ওকে তো আসার পর থেকে দেখতে পাচ্ছি না। ও কি ঘুমিয়ে গেছে নাকি আমরা আসবো সেটা জানে না? রাহা তো ওর চাচুর সাথে রয়েছে, উপরে ওর চাচুর রুমে। অন্তর এসেছে কিছুক্ষণ আগে রুমে গিয়ে ফ্রেশ হতে। অন্তরের মামাতো বোনের বিয়ে তো, সেই জন্য কালকে রাতেই ওর ভাইয়া ফোন করে বলেছে যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। 4 দিন পর আসার কথা ছিল, সেজন্য আজকেই চলে এসেছে তার ভাইয়ের কথা শুনে। মেহের অন্তরের মায়ের কথা শুনে অনেকটা খুশি হয় মনে মনে। তারপর মনে মনে চিন্তা করতে লাগলো, বাহ, তাহলে কি উনি আমার সাথে থাকবে? না, উনি যতদিন থাকবে আমিও ততদিন থাকবে এই বাড়িতে। উনি চলে গেলে আমিও চলে যাব। ইস, আমার কি খুশি লাগছে। আজ থেকে সবসময় ওনাকে দেখতে পারবো, কথা বলতে পারবো, কোনো দেয়ালও থাকবে না আমাদের মাঝখানে। মেহেরের এই ভাবনার মাঝে অন্তরের মা বলে উঠল মেহেরকে, মেহের মামনি, তুমি এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে আসো, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে এসো খেতে। অনেক দূর থেকে জার্নি করে এসেছো, অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয়, তোমাকে দেখে বোঝা যাচ্ছে অনেকটা ক্লান্ত। আচ্ছা আন্টি, ঠিক আছে, চলুন রুমে যাই। মেহের, এবার কিন্তু তোমাকে আমাদের সাথে অনেক দিন থেকে যেতে হবে। শুনেছি তোমার প্রায় 3 মাসের মতো বন্ধ আছে। ভার্সিটির কোচিং এখান থেকেই করতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাই এখন এইখানে যেহেতু এসেছো, বাড়িতে যাবার কোনো নামই নিবে না। আচ্ছা ঠিক আছে আন্টি, এবার আপনাদের সাথে অনেক দিন থেকে যাব। আপনি যেহেতু এত করে বলতেছেন, আপুও বলতেছে, তাহলে এত তাড়াতাড়ি কি করে চলে যায় আপনাদেরকে ছেড়ে? এই তো, এটাই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ওইখানে যেতে হবে না। ওইখানে যেমন একটা মা আছে, এইখানে আমিও একটা মা আছি। ওই মাকে ছেড়ে এই মায়ের কাছে এখন যেতে হবে না। এতদিন ওই মায়ের কাছেই ছিলে, এখন না হয় এই মায়ের সাথে কিছুদিন থেকে যাও। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি যতদিন বলবেন আমিও ততদিন থেকে যাব। তারা কথা বলতে বলতে একটা ঘরের সামনে চলে আসে। তারপর সেই ঘরটা মেহেরকে দেখিয়ে অন্তরের মা বলে উঠল, এই যে মেহের মামুনি, এটা তোমার ঘর। আজ থেকে তুমি এই ঘরে থাকবে। তোমার ওই পাশের ঘরটা হচ্ছে গিয়ে অন্তরের। যদি কখনো কোনো সময় কোনো কিছু দরকার পড়ে তাহলে সোজা অন্তরকে ডেকে পাঠাবে। অন্তরই সব কিছু করে দিয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এখন তাহলে তুমি গিয়ে ভিতরে ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নিচে এসো। আমি তাহলে নিচে যাচ্ছি, কিছু খাবার দাবারের ব্যবস্থা করি।
আচ্ছা ঠিক আছে আন্টি, সাবধানে যাবেন সিঁড়ি দিয়ে। শুনেছি আপনি নাকি অনেক অসুস্থ, আর আপনাকে কোনো কিছু করতে হবে না আন্টি। আমি নিচে আসছি ফ্রেশ হয়ে। এখন থেকে আপনাকে আর কোনো কিছু করতে দেব না, আপনার কাজ আমি সব করে দেব। না মামুনি, তেমন অসুস্থ নয়, আমি কাজ করতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলেছো এটাই অনেক। মা কখনো মেয়েকে দিয়ে কাজ করায় না সহজে। তোমরা আমার মেয়ের মতো, আমি তোমাদেরকে দিয়ে কি করে কাজ করাই? যাও এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, অনেকটা ক্লান্ত দেখাচ্ছে, পেটেও হয়তো অনেক খিদে আছে। এটা বলে অন্তরের মা নিচে চলে যায় আর মেহেরের রুমে গিয়ে দরজা চাপিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ সময় পর অন্তর ওয়াশরুম থেকে বের হয়। অন্তর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাহা সবগুলো চকলেট খেতে খেতে মুখের চারপাশে ইচ্ছে মতো লাগিয়েছে। আমনি, চকলেট কীভাবে খেতে হয় নাকি? তারাও আমি শিখিয়ে দিচ্ছি চকলেট কী করে খেতে হয়। তুমি চকলেট খেয়েছো, তোমার মুখের চারপাশে লেগেছে কেন? চাচু, আমি তো চকলেট এভাবেই খাই, কেন তুমি জানো না? তুমি তো এতদিন বাড়িতে ছিলে না, সেজন্যই আমাকে এটা নিয়ে কেউ কিছু বলেনি, তাই আমি এভাবেই চকলেট খাই এখন। মা বলেছে আমি তো ছোট, সেজন্য আমার মুখে এগুলো এখন লাগবেই, বড় হয়ে গেলে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন বুঝেছি। এখন চলো নিচে যাই, অনেক খিদে পেয়েছে, গিয়ে খাবো একসাথে, চলো। তারপর রাহাকে কোলে করে নিয়ে আর কিছু চকলেট রাহার হাতে দিয়ে তারপর সেখান থেকে নিচে চলে আসে অন্তর। অন্তর নিচে আসার পর অন্তরের মা বলল, অন্তর, ভাত কি এখন খেয়ে নিবি নাকি তোর আঙ্কেল আন্টির সাথে খাবি? মেহের এবং মেহেরের বাবা মা ওরা এসেছে, ওদের সাথে না হয় খেয়ে নে একসাথে। একটু ওয়েট কর, ওরা চলে আসবে এখনই। ওনারা কখন এসেছে মা? আমি তো শুনিনি। তুই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ওনারা এসেছে, তারপর ওদেরকে ওদের রুমে পাঠিয়ে দিয়ে এসেছি, ফ্রেশ হয়ে নিচে আসতে বলেছি। এত দূর থেকে জার্নি করে এসেছে, অনেক ক্লান্ত, আবার হয়তো খিদেও পেয়েছে, তাই এইখানে দেরি না করে সোজা রুমে পাঠিয়ে দিয়েছি। তুই কি এখন খেয়ে নিবি নাকি তোর আঙ্কেল আন্টি মেহেরের সাথে খাবি একসাথে বসে? সমস্যা নেই আঙ্কেল আন্টি আসুক, তারপর ওদের সাথে বসে একসাথে খাবো। অনেক দিন হলো তাদের সাথে দেখা হয় না, একসাথে বসে খাওয়া হয় না। আজকে না হয় দেখাও হবে, আবার একসাথে বসে খাবারও খাওয়াটা হবে। ওনারা থাকবে নাকি আবার চলে যাবে বাসায়? আজকে আর যেতে দিব না, ওনারা কালকে যাবে, যদিও যাওয়ার হয় আজকে কোনোভাবেই দেওয়া যাবে না ওদের বাসায়। হ্যাঁ আমিও এটাই বলি, সন্ধ্যা হয়ে এসেছে, এখন আর যাওয়ার দরকার নেই। আজকে বরং রাতে আমাদের সাথে থেকে যাবে, কালকে যদি যেতে হয় তাহলে না হয় কালকে যাবে। অন্তর এবং তার মা কথা বলার মাঝখানেই মেহেরের বাবা মা চলে আসে। তাদেরকে দেখে অন্তর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, আঙ্কেল আন্টি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এত শুকিয়ে গিয়েছো কেন? ওইখানে কি ঠিকমতো খাওয়া দাওয়া করো না? না আন্টি, তেমন কিছু না। আসলে ওইখানে খাওয়া দাওয়া ঠিকই আছে, বাট সামনে পরীক্ষা তো, সেজন্য একটু এমন হচ্ছে, খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে আর কি। বসুন না, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এত দূর থেকে জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে। বসুন আপনারা, আমি খাবার বেড়ে দিচ্ছি। তোকে খাবার বাড়তে হবে না, তুইও বাবা মার সাথে বসে পড়, আমি খাবার বেড়ে দিচ্ছি তোকে। আর মেহের, তুই ওই পাশে বসে পড়। অন্তর কথা না বলে বসে পড় চুপচাপ। তুইও কিছু খাসনি কিন্তু, আর বাইরে পেকে কিছু খাস না, এটাও ভালো করে জানা আছে আমার। ভাবি কথা বলার মাঝখানে মেহের এসেছিল। তারপর ভাবির কথা শুনে মেহের চুপচাপ গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। তখনই অন্তরের সাথে চোখে চোখ রাখা হয় ওদের দুজনের। সাথে সাথে মেহের নিজের চোখ দুটো নিচে নামিয়ে টেবিলে রাখে। তখনই অন্তর মেহেরকে জিজ্ঞেস করে, কেমন আছো মেহের? আর পরীক্ষা কেমন হয়েছে? মেহের মনে মনে বলতে থাকে, কি বাটপাট রে বাবা, কালকে রাতে মাত্র কথা হয়েছে, এখন আবার কি পোল্টি মারতেছে। এটা মুখে না বলে অন্য কিছু বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন ভালো রেজাল্ট আসে। আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খেয়ে নাও এখন। ভাবি ওনাদেরকে খাবার দাও, খালি প্লেট দিয়ে রেখেছো কেন? দিতেছি, তাড়াতাড়ি হাত ধুয়ে আস। তারপর ভাবি আর কোনো কিছু না বলে সকলের প্লেটে খাবার দিতে থাকে। এক পর্যায়ে সকলের খাওয়া দাওয়া শেষ হয়।
ওনারা সবাই দুপুরের খাবার খেয়েছে বিকেল 5:30টায়। সকালের খাওয়া দাওয়ার পর অন্তরের মা বলে উঠলেন, এখন গিয়ে সবাই যার যার রুমে বিশ্রাম নাও। সবাই অনেক দূর থেকে জার্নি করে এসেছো, অনেক ক্লান্ত তোমরা। আর মেহের ভাই ভাবি, আপনাদের কোনো কিছুর প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলবেন। আর এখন গিয়ে একটু রেস্ট করে নেন, অনেক দূর থেকে লম্বা জার্নি করে এসেছেন, অনেক ক্লান্ত আপনারা। রাতে কথা হবে, আড্ডা দিব একসাথে বসে। অনেক দিন ধরে কথা বলি না, আড্ডা দেওয়া হয় না কারোর সাথে। ঠিক আছে আপা, রাতে না হয় আড্ডা দিবেন। এখন আপনিও একটু শুয়ে পড়েন, শুনেছি আপনিও নাকি অনেক অসুস্থ। ওটা কি বলবো আপা বলেন, সব সময় লেগে থাকে। আমার বৌমা যদি না হতো তাহলে আজকে কি একটা অবস্থা হতো। এই বাড়ির কত না না খেয়ে থাকতে হতো বাড়ির মেম্বারদের, সেটা বৌমা না থাকলে টের পাওয়া যেত। মা, রাহাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আপনিও একটু ঘুমিয়ে নেন। আর বাবা মা, তোমরা রুমে গিয়ে একটু রেস্ট করো। মেহের, তুই নিজেও যা। আর অন্তর তো এখন গিয়ে ঘুমাবি, তাই না? তোকে আর বলতে হবে না। হ্যাঁ ভাবি, আমি যাচ্ছি তাহলে। তুমি আমাকে রাত 9টার সময় ডাক দিও। বাবা আর ভাইয়েরা আসলে তার আগেই ডাক দিও না। অন্তর বলার সাথে সাথে মেহের নিজেও বলে ওঠে, আপু আমিও যাচ্ছি, রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিই, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এটা বলে এখান থেকে আর কারো কোনো কথা না শুনে সোজা অন্তরের পিছে পিছে চলে যায় মেহের। মেহেরের যাওয়ার পেছনের দিকে তাকিয়ে মেহেরের বোন কিছু একটা ভাবে মনে মনে। তারপর সেই দিকে আর কোনো কিছু খেয়াল না দিয়ে চুপচাপ আবারও সবাইকে যার যার রুমে পাঠিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। অন্তর মেহেরকে যাওয়ার সময় বলল, মেহের, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওঠো, পা ভেঙে যাবে। একবার পড়তে পারলে তোমাকে কেউ পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে, এভাবে উঠতেছো কেন? একবার পড়লে তারপর বুঝো মজা। আপনি কতদিন থাকবেন এখানে? না মানে, আর বলছিলেন আপুর বিয়েতে যাবেন, এখানে কতদিন আছেন? এখানে 4-5 দিনের মতো থেকে তারপর আপুর বিয়েতে যাব। তুমি চাইলে তুমিও যেতে পারো আমার সাথে। এইখান থেকে এত তাড়াতাড়ি আমি একাই তো যাবো, সেই জন্য বলতেছি। বিয়ে থেকে কি বিয়ে শেষ করে ওই দিক দিয়েই চলে যাবেন আবার মেসে, নাকি বাড়িতে এসে আবার কিছুদিন থাকবেন? সেটা এখন শিওর দিয়ে বলতে পারি না। এদিক দিয়ে মেসে চলে যাওয়ার, কিন্তু ভাইয়ার যদি রাজি না হয় তাহলে বাড়িতে আসতে হবে। আর পড়াশোনার সব বই খাতা এগুলো তো বাড়িতে থাকবে, এগুলো নেওয়ার জন্য হলেও আসতে হবে। হয়তো বাড়িতে একদিন থাকা হবে বিয়ের পরে। তুমি এত কিছু জেনে কি করবে? না আসলে তেমন কিছুই না, এমনিতেই আর কি বললাম। আচ্ছা, আমার রুম চলে এসেছে, আমি রুমে যাচ্ছি, ঘুমাবো, বাই। আর শুনুন, রাতে কি ফ্রি আছেন নাকি কোনো দিকে যাবেন? অন্তর দাঁড়িয়ে পড়ে মেহেরের কথায়। অন্তরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেহের আমতা আমতা করে বলল, না মানে আসলে কোনোদিন শহরে রাতে বের হয়নি তো, সেজন্য বলেছিলাম। আমার অনেক ইচ্ছা জানেন, রাতে শহরে রাস্তায় ঘুরে বেড়ানো, রাস্তার পাশে 1 কাপ চা খাওয়া, রাস্তার পাশ থেকে রাত্রিবেলায় আকাশের নিচে থেকে বসে ফুচকা খাওয়ার। আপনি যদি ফ্রি না থাকেন তাহলে যেতে হবে না। কখন যাবে? অন্তর রাজি হবে এটা কখনো মেহের ভাবেনি, কারণ মেহের আগে তার বোনের কাছে শুনেছে অন্তর নাকি কোনো মেয়েদের সাথে ভালো করে কথা বলে না, ভালো করে মেশা তো দূরের কথা। আপনি যখন বলবেন তখনই যেতে পারবো। বাবির কাছ থেকে পারমিশন নিয়ে নিও, নয়তো আমি নিয়ে যেতে পারবো না। এটা বলে অন্তরও সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় তার রুমে। অন্তরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে মেহের। অন্তর যখনই তার রুমে চলে যায় তখনই মেহের তার রুমে গিয়ে আবারও ফিরে এসে তার আপুর রুমে যায়। সেখানে গিয়ে মেহের তার আপুকে বলল, আপু আমি একটু রাতে শহরে বের হতে চাই, একটু রাস্তায় হাঁটতে চাই রাতে। তুমি একটু তোমার দেবরকে বলে দেবে আমাকে নিয়ে একটু ঘুরিয়ে আনে। বেশি দেরি করব না, সত্যি বলতেছি। শুধু যাব, একটু ঘুরে ফিরে তারপর চলে আসবো আবার। আজকে এসেছিস, পরে যাস। আজকে রাতে যেতে হবে না, আমি ওকে বলে দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আজকে বরং রেস্ট কর, পরে যাস। না আপু, আজকেই যাব। তুমি একটু ম্যানেজ করে দাও তোমার দেবরকে বলে। কখন না কখন চলে যায়, এখান থেকে বলা যায় না। পরবর্তীতে আমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে আর রূপান্তর করতে পারবো না। তুমি একটু তোমার দেবরকে বলে দাও যেন আমাকে নিয়ে ঘুরিয়ে আনে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কখন যাবি? কোনো নির্দিষ্ট টাইম আছে যে 10টার পর নাকি সন্ধ্যার পর থেকে? কখন যাবি? কোন সময় গেলে আপু ভালো হয় আমি তো জানি না। ঢাকা শহরের রাস্তাঘাট কখন কেমন থাকে, তুমি যদি একটু বলে দিতে তাহলে ভালো হয়। তুই যদি নিরিবিলি হাঁটতে চাস তাহলে তোকে 10টার পর যেতে হবে, কারণ সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত অফিসের লোকেরা আসা যাওয়া করবে। তখন মনে কর ততটা নীরব পাবি না, চারপাশে মানুষের কোলাহলে ভরা থাকবে। সেই জন্য আমার মতে 10টার পর যাওয়াই ভালো মনে হয়, যদি নিরিবিলি জায়গা উপভোগ করতে চাস। তোমার দেবর কি রাজি হবে 10টার পর আমাকে নিয়ে যেতে? সে যদিও কোনো কিছুতে রাজি না হয় তখন কি হবে? অন্তরকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, অন্তরকে আমি একবার বললে অন্তর ছুটে যাবে তোর সাথে। এখন তুই বল তুই কখন যেতে চাস সেটা আগে ঠিক কর, তারপর বাকি কথা হবে। তুমি যেহেতু বলছো 10টার পর, তাহলে 10টার পরই যাব। 10টার পর গেলে যদি জায়গা নীরব পাওয়া যায় তাহলে 10টার পরে ভালো মনে করি আমি। কারণ আমার কাছে এত মানুষ কেন যেন ভালো লাগে না, শুধু কাছের মানুষ ছাড়া অচেনা কোনো মানুষ আমার ভালো লাগে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ তা ঠিক। ও হ্যাঁ, একটা কথা মনে পড়েছে, আমাদের বরফুপি ওনার ছেলের জন্য তোর হাত চেয়েছিল বাবার কাছে। তারপর বাবা কি বলেছিল আমি তো আর পরে জানতে চাইনি, মনে ছিল না। তোমার বাবা তো এক কথায় রাজি হয়ে গিয়েছিল, আমি রাজি হইনি। আমি বলেছিলাম আমি পড়াশোনা করব, আরও এখন কোনো বিয়ে শাদী করবো না। বাবা মেনেছিল তোর কথা, কোনো গন্ডগোল করেনি বাড়িতে? বাবা কেমন সেটা তো তুমি খুব ভালো করেই জানো, এত সহজে মেনে নেবে? মা অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তারপর মানিয়েছে। তারপর আবার বলেছে পড়াশোনা শেষ হলে নাকি ওর সাথে ওই নাকি বিয়ে দেবে। চিন্তা করিস না, তুই পড়াশোনা করতে থাক, ওকে বিয়ে করতে হবে না। আমি বুঝি না বাবার চোখে কি পড়েন না, আর ফুপি কি করে বলে যে ওনার এই গাঞ্জাখোর ছেলে দিয়ে আমার বোনকে নিয়ে যাবে। এখন যা তাহলে উপরে গিয়ে একটু রেস্ট কর, তারপর রাতে বের হইস একসাথে। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি এখন যাচ্ছি, আমাকে রাতে গিয়ে ডাক দিয়ে ঘুম থেকে তুলে দিও। মেহের এটা বলে চলে যায়, এখান থেকে চলে যায় তার রুমে। মেহেরের রুমে গিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। রাত 9টার সময় অন্তরের বাবা এবং বড় ভাই অফিস থেকে আসে। ওরা আসার পরই অন্তরের মা অন্তরকে এবং মেহেরকে উপর থেকে ডেকে তুলে দেয় আর বলে ফ্রেশ হয়ে নিচে আসার জন্য। উনি চলে যাওয়ার পর অন্তর ফ্রেশ হয়ে তারপর নিচে আসে। নিচে এসে তার বাবাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? ভাইয়া, আর আসতে তো লেট হয়েছে কেন অফিস থেকে? এখন কি বেশি কাজের চাপ নাকি?